Good evening, everyone. আজকে আমরা শোকেস ডায়ালগের সেকেন্ড সিরিজ করতে যাচ্ছি। শোকেস বাংলাদেশের আর্কিটেকচার এবং আর্ট বেসড ওয়ান অফ দ্য ফার্স্ট ম্যাগাজিন, যেটা বিগত 4 বছর ধরে বাংলাদেশের আর্ট, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন এগুলোর উপরে অরিজিনাল ফিচার্স তৈরি করছে এবং মার্কেটের যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রেখে কন্টিনিউয়াসলি তারা ডিফারেন্ট ধরনের ফিচার্স করে যাচ্ছে এবং যাতে আমাদের আর্ট এবং আর্কিটেকচার কমিউনিটি একটি প্ল্যাটফর্ম পাচ্ছে তাদের প্রজেক্টগুলোকে শোকেস করার। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং মিডিয়াম। যারা প্রত্যেকটা কপি অ্যাকচুয়ালি তাদের 5000 কপিস, প্রত্যেকটা ইস্যুতে 5000 কপিস তারা সেল করে এবং ডিস্ট্রিবিউট করে ঢাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গাতে বাংলাদেশের। এবং ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অনলাইন ম্যাগাজিন প্ল্যাটফর্ম অন আর্ট অ্যান্ড আর্কিটেকচার, যাদের ভিউয়ার্স এবং তাদের যে মেম্বার্স অলমোস্ট 50 লাখ in their online platform. So this is a very good opportunity for us to showcase our project in this magazine. So তাদের একটি নতুন ভেঞ্চার, যেটা অনলাইনে একটা তারা শোকেস ডায়ালগ নামে একটা ডায়ালগ সিরিজ তৈরি করছে, যেটা আমাদের কমিউনিটির জন্য একটা প্ল্যাটফর্ম, যেখানে এসে আমরা আমাদের আইডিয়াগুলো এক্সপ্রেস করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই দ্বিতীয় পর্বের যারা অতিথি আছেন তাদের পরিচয়টা আমরা দেব। এই অর্গানাইজেশনটির নাম হলো বৃহত্ত। বৃহত্ত একটি নন প্রফিট অর্গানাইজেশন যারা আর্ট নিয়ে কাজ করে এবং এই অর্গানাইজেশনের ট্রাস্টি মেম্বারদের মধ্যে 3 জন আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে আছেন। আমাদের প্রথম অতিথি হলেন বিশ্বজিৎ গোস্বামী। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এবং উনি হি ইজ দ্য ফাউন্ডিং মেম্বার অফ বৃহত্ত। ওয়েলকাম বিশ্বজিৎ ভাই। আমাদের দ্বিতীয় অতিথি নুসরাত মাহমুদ। she is the entrepreneur এবং উনি হামিদ ফ্যাব্রিক্সের ম্যানেজিং ডিরেক্টর as well as বৃহত্তের একজন ট্রাস্টি মেম্বার. she is also one of the founding member of বৃহত্ত. আমাদের আজকের তৃতীয় অতিথি মংশ। উনি পেশায় আর্টিস্ট এবং বৃহত্তের একজন ট্রাস্টি মেম্বার এবং উনি একজন একাডেমিশিয়ান। কারেন্টলি উনি চায়নার মংদাকে আমরা এখনো স্ক্রিনে দেখতে পাচ্ছি না। উনি চায়নাতে একটি ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশের হয়ে ওখানে রিপ্রেজেন্ট করছেন। উনি লেকচার হিসেবে আছেন ইউনান আর্টস ইউনিভার্সিটি কুম্বিং চায়নাতে এবং we are very fortunate যে he is also a trustee member of বৃহত্ত আর্ট ফাউন্ডেশন। তো আজকে আমরা একটা খুব সুন্দর একটা ডিফারেন্ট ধরনের একটা আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিকসটা হলো বৃহত্ত হোম আর্ট প্রজেক্ট। এটা নিয়ে আমরা ডিটেইলে কথাবার্তা বলবো। তার আগে আমরা প্রথমে বিশ্বজিৎ দার কাছ থেকে শুনে নিই, বিশ্বজিৎ ভাইয়ের কাছ থেকে শুনে নিই যে বৃহত্ত যে ফাউন্ডেশনটা সেটার বিষয়ে উনি যদি আমাদেরকে একটু এনলাইটেন করেন। থ্যাংক ইউ কৌশল। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে এরকম একটা সময় আমরা ভার্চুয়ালি এখানে একসাথে হয়েছি। আমি শোকেস ম্যাগাজিনকে ধন্যবাদ দিব যে আমাদের সাথে এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু একটা অন্যরকম কোলাবোরেটিভ একটা আইডিয়াতে আমরা একসাথে হতে পেরেছি। তো বৃহত্ত আর্ট ফাউন্ডেশনের যে আমাদের আসলে আমরা এখানে আর্ট এন্ড আমাদের যে টোটাল সোসাইটির যে জায়গাগুলোতে মানে স্পেশালি ইয়াংদেরকে নিয়ে আমরা কাজ করার জন্য বেশি ফোকাসড, যেখানে আমরা মনে হয় যে আমাদের এই সময়টায় আসলে আমাদের ইনস্টিটিউশনাল যে জায়গাটা আছে, একাডেমিক যে প্র্যাকটিসের জায়গাটা আছে, সেটার বাইরেও আসলে সোসাইটিতে অনেক ধরনের প্ল্যাটফর্ম ক্রিয়েট করা দরকার, যে প্ল্যাটফর্ম গুলা মানে মানুষের বা শিল্পীদের বা সোসাইটির জন্য একটা অন্য ধরনের একটা অল্টারনেটিভ জায়গাকে ডেভেলপ করবে। তো বৃহত্ত আসলে মেইনলি আমরা ইয়াং আর্টিস্টদেরকে বেশি আমরা তাদের উপরেই বেশি ফোকাস হয়ে কাজ করতে চাই। আমরা বিগত যে ধরনের কাজগুলা করেছি সবগুলা থেকে এক ধরনের রিসার্চ বেসড আমরা কাজ করার চেষ্টা করেছি এবং ফিউচারে আমাদের এরকম একটা প্ল্যান যে যেখানে একটা কিছু আমরা যদি চিন্তা করি সেই জায়গাটাকে নিয়ে আমরা একটু গবেষণা করে একটু বা প্রপার
ওয়েতে কিভাবে এটাকে করতে পারি। তো আমরা এখনো খুব ছোট্ট একটা অর্গানাইজেশন, খুব ছোট্ট একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমরা খুব লাকি যে আমরা অল্প সময়ের মধ্যেই আমরা অনেকগুলা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট করতে পেরেছি, যেগুলার মেইনলি ফোকাস ছিল বাংলাদেশের ইয়াং আর্টিস্ট, ইভেন বাংলাদেশের যে টোটাল সিনারিওতে আর্ট মুভমেন্টটা কিভাবে হচ্ছে। তো এই রকম প্র্যাকটিসের জায়গা থেকে, এরকমের ডেভেলপমেন্টের জায়গা থেকে আসলে বৃহত্তর কাজ করতে চাচ্ছে বা করেছে বা করবে। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই। তো ভেরি ইন্টারেস্টিং একটা আইডিয়া যে এরকম একটা প্ল্যাটফর্ম, একটা অল্টারনেটিভ মিডিয়াম আপনি তৈরি করেছেন, যেখানে আসলে আমাদের যে ট্রেডিশনাল প্ল্যাটফর্ম গুলো সেখানে দেখা যাচ্ছে যে চিন্তা ভাবনার জায়গাটা সবসময় একটা গতানুগতিক গতিধারার মধ্যেই চলে যাচ্ছে। সেখানে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আসলে দরকার, বিশেষ করে এই শিল্প চর্চার জায়গাটাতে, যেখানে মুক্ত চর্চা এবং মুক্ত বুদ্ধির জায়গাটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে শুধুমাত্র তথাকথিত যে ট্রেডিশনাল মেথড, তার বাইরে গিয়েও নতুন কিছুকে এক্সপ্লোর করার যে ইনিশিয়েটিভ, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। তো আমি নুসরাত মাহমুদ আপুকে একটু ওনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে এই ফাউন্ডেশনটা আসলে শুরু হলো, মানে হোয়াট ওয়াজ দি ইনিশিয়াল থটস, এবং তারপরে কিভাবে, হোয়াট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড ইট। Thank you, Kushal Bhai. So Brihatto basically started off as an idea between friends. এটা জাস্ট একদিন আমরা চা খেতে খেতে একটা আলোচনার মধ্যে দিয়ে কিছু মানে এই কনসেপ্টটা চলে আসে। সো আমরা এট দ্য টাইম সেই 2017-তে আমরা চিন্তা করেছিলাম যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব ইয়াং আর্টিস্টদের জন্য, যেটা যেখানে ওরা ইনস্টিটিউশনের বাইরে করতে পারবে ডায়ালগ এবং গল্পের মাধ্যমে। তো সেই কনসেপ্টটা নিয়ে আমরা আগালাম। আমরা ইনিশিয়াল একটা প্রজেক্ট করলাম ইমেনসিটি, যেটা নিয়ে আমরা আরো পরে আলাপ আলোচনা করব। আর এটাই। সো আমি বলবো যে ইন আ নাটশেল, বৃহত্ত ইজ আ কালেকটিভ স্পিরিট এন্ড ইটস আ প্রসেস অফ সেলফ ডিসকভারি। থ্যাংক ইউ নুসরাত আপু। এখন আমি মং ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের কনটেক্সটে এই যে ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করার যে প্র্যাকটিসটা, এবং আপনি তো অলরেডি ইউ আর ওয়ার্কিং অ্যাব্রোড এবং চায়নাতে আপনি কাজ করছেন, তো সেখানে আপনি কি দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশে আমাদের বর্তমানে যে আর্ট প্র্যাকটিস আর ইন্টারন্যাশনালি যে আর্ট প্র্যাকটিস হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্মে, সেইটাকে আপনি কিভাবে আসলে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কোথায় আছি? থ্যাংক ইউ। মনে আপনি শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে আমি শুনতে পাচ্ছি। বৃহত্তর আর্ট ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশন, যে অর্গানাইজেশন, যেটা হচ্ছে ইয়াংদের নিয়ে কাজ করছে। এটা আমি যদি হচ্ছে বাইরের দেশগুলোর কথা যদি বলি, বা আমি চাইনাতে ছিলাম অনেক বছর, তো ওখানে এখন হচ্ছে যোগ আছি। সো ওইটার সাথে করলে হচ্ছে বাংলাদেশের জন্য হচ্ছে বাংলাদেশি ইয়াং জেনারেশনের জন্য হচ্ছে আসলে অনেক বিরাট একটা সুযোগ। কারণ হচ্ছে বৃহত্তর শুরু থেকে হচ্ছে ইয়াংদের সাথে কাজ করছে, এবং হচ্ছে আমাদের দেশের মতো একটা জায়গায় হচ্ছে ইয়াংরা একটা এরকম একটা প্ল্যাটফর্মে এসে কাজ করা, বা আগে যেভাবে চিন্তা করে নাই, আগে নিউ জেনারেশনরা যেভাবে চিন্তা করছে না, নতুন একটা মুভমেন্ট তৈরি করা, এটাতে হচ্ছে বৃহত্তর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা করছে। আমি বৃহত্তর ট্রাস্টি হিসেবে বলছি না, এজ এ ইয়াং আর্টিস্ট হিসেবে বলতে চাই। সো বাইরের দেশে আমরা দেখি আসলে হচ্ছে এইরকম হয়, কিন্তু হচ্ছে বৃহত্তরটা অন্যান্য দেশের তুলনা করলেও হচ্ছে একটা বৃহত্তর মজার একটা প্ল্যাটফর্ম। এই কারণেই বলবো হচ্ছে বাইরের দেশে হয়তো এরকম সুযোগ খুবই কম, যেটা হচ্ছে বৃহত্তর তৈরি করতে, বৃহত্তর অ্যারেঞ্জ করছে। আমরা হচ্ছে বৃহত্তরের মাধ্যমে হচ্ছে অলরেডি হচ্ছে 3-4 গ্রাম
অ্যারেঞ্জ ফেলেছি। সো প্রত্যেকটা হচ্ছে ইন্টারেস্টিং, যেটা নতুন জেনারেশনকে অনেক কিছু দিয়েছে বা আরো দিয়ে যাবে বলে মনে করি আর কি। ধন্যবাদ মংমংস ভাইকে। আমার এখানে আমি জানি না কতটুকু ফ্যান্টাস্টিক একটি আসলে আপনি কম্প্যারিজন দিয়েছেন যে আমরা বর্তমানে বাংলাদেশের আর্ট প্ল্যাটফর্ম আসলে গ্লোবাল কনটেক্সটে রিপ্রেজেন্ট করার মতন একটি অবস্থানে চলে গেছে এবং সেই জায়গাতে এসে আসলে বৃহত্তর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশের আর্টকে রিপ্রেজেন্ট করার জন্য ইয়ং ট্যালেন্টেড আর্টিস্টদেরকে আসলে সুযোগ করে দেয়া আর একটা পসিবিলিটিস তৈরি হয়েছে। দ্যাট ইজ ভেরি ফ্যান্টাস্টিক। তো বর্তমানে আমরা আসলে একটি প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, যেটা শুধুমাত্র আমাদের হেলথ সেক্টরে যে এই হ্যাজার্ডটা আছে তা না, এটা সকল সেক্টরে এই হ্যাজার্ডটা আছে এবং আমাদের যে ডায়ালগ সিরিজগুলো হচ্ছে আমরা মোরলেস এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে নিয়েই আমাদের ডায়ালগ সিরিজগুলো এখন করছি। এর আগে আমরা আর্কিটেকচারে এবং রিলেটেড ফিল্ডে বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কিভাবে এই প্যান্ডেমিকটা রোল প্লে করছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করেছি। আজকে পার্টিকুলারলি আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব যে এই আর্ট ওয়ার্ক এবং আর্ট রিলেটেড যে ফিল্ড সেখানে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে এবং সেটার মিটিগেট করার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা আমরা নিতে পারছি। তো সেখান থেকে বৃহত্তর এই যে একটা ইনিশিয়েটিভ হোম আর্ট প্রজেক্ট, ডেফিনেটলি ইট উইল প্লে এ ভাইটাল রোল ইন দিস সিচুয়েশন, যেটা আর্টিস্ট কমিউনিটিকে হেল্প করবে, স্পেশালি দ্য ইয়ং আর্টিস্ট যারা বর্তমানে একটা খুব ক্রাইসিস মুভমেন্টের মধ্যে আছে, তাদেরকে হেল্প করবে। তো হোম আর্ট প্রজেক্ট ইজ এ ভেরি ইনোভেটিভ কনসেপ্ট। আমরা যদি একটু দর্শকদের জন্য একটু যদি ইলাবোরেট করে বলেন যে হোয়াট ইজ দিস কনসেপ্ট, এই হোম আর্ট প্রজেক্টের কনসেপ্টটা কি, তো আমি বিশ্বজিৎ গোস্বামী ভাইকে একটু বলবো যে একটু যদি আপনি ইলাবোরেট করেন এটার বিষয়ে। কুশল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। জি। আমার মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা আবার ফিরে আসবো বিশ্বজিৎ ভাইয়ের কাছে। ভাইয়া আপনার হ্যাঁ, কুশল শোনা যাচ্ছে? কুশল ঠিক আছে এখন? আচ্ছা, আমি যদি আমাদের আমাদের এই সময় আসলে এটা স্বাভাবিক যে এখন আমরা সবাই কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। সারা পৃথিবী কিন্তু এক ধরনের অল্টারনেটিভ একটা প্রসেসে যাওয়ার জন্য চেষ্টা করছে। এটা শুধু আমাদের ক্রিয়েটিভ জায়গাতেই না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে কারেন্ট টাইমে বাংলাদেশের মোস্টলি ইয়াং জেনারেশন যারা প্র্যাকটিসিং আর্টিস্ট, তারা আসলে কিভাবে সার্ভাইভ করছে, কারণ এই সিচুয়েশনটা কিন্তু অলরেডি কয়েক মাস ধরে চলছে এবং এটা ইন ফিউচার হয়তোবা এটা আরো কয়েক মাস যাবে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে একজন ইয়াং আর্টিস্ট কিন্তু আসলে সার্ভাইভ করে কিন্তু খুব ডিফিকাল্ট একটা ওয়ের ভেতর দিয়ে। সে কিন্তু মানে হয়তোবা দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করছে বা টিউশনি করছে কিংবা অন্যান্য টুকটাক কাজ করে কিন্তু সার্ভাইভ করছে। তো এই সিচুয়েশনে কিন্তু এখন কিন্তু আর্টিস্টদের জন্য এটা খুব চ্যালেঞ্জ আছে যে আসলে কি সে যে ফ্লোটাতে ছিল সেটাতে কি নিজেকে এঙ্গেজ করতে পারবে কিনা, কিংবা কিভাবে সে এই জায়গাটাকে চেঞ্জ করে একটা নতুন জায়গায় তাকে নিয়ে যেতে পারে। তো বৃহত্তর আর্ট ফাউন্ডেশন আমরা আমরা সবসময় কিন্তু আমরা ওই জায়গাটাকে বিলিভ করে যে আমরা সবসময় নতুন ভাবে চিন্তা করতে চাই, নতুন ভাবে পৃথিবীটাকে দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমরা এই প্রজেক্টটাকে করলাম যে আমাদের এই প্রজেক্টে আমরা 3 মাস ধরে আমরা যে গ্র্যান্টটা দিব, ওই গ্র্যান্টটা শুধু একটা আর্টিস্টকে শুধু একটা ফান্ড দেয়া এটাই না, মানে আমরা আর্টিস্টের মেন্টাল যে জায়গাটা সেটাকে কিভাবে রিচ করতে পারি, কিভাবে একজন আর্টিস্ট যেন ফিল না করে যে সে শুধুই এই সময়টা একা একা নিজেকে নিয়ে কাটাচ্ছে বা নিজেকে নিয়ে স্ট্রাগলিং করছে। আমরা ওটাকে শেয়ার করতে চাচ্ছি। আমরা একটা কালেকটিভ ভার্চুয়াল স্পেস ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে আমরা সবাই মিলে একসাথে অন্তত একটা
আড্ডার একটা জায়গা তৈরি হবে, গল্প করব, আমাদের আইডিয়া গুলাকে শেয়ার করব, এবং সেখান থেকে নতুন নতুন প্রসেস হয়তো ডেভেলপ হবে। আজকে যদি মনে করি যে আমার পেন্টিং করছিলাম, পেন্টিং এর কোনো ম্যাটেরিয়ালস আমার স্টুডিওতে বা আমি যেখানে এখন বিলং করছি সেই জায়গায় নেই, সেই ক্ষেত্রে আমি কি করবো? আমি কি ছবি আঁকবো না? আমরা কিন্তু ছবি আঁকবো। আমরা হয়তো নতুন কোনো পন্থা অবলম্বন করবো, নতুন কোনো পথ খুঁজে নিব। এই যে একটা দেখার নতুন দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু একটা আর্টিস্টের জন্য এই সময় আমার মনে হয় যে একটা বড় একটা নতুন একটা অভ্যুত্থান ঘটতে পারে। তো সেইটাকে আমরা দেখতে চাই বৃহত্তর এই হোম আর্ট প্রজেক্টের মাধ্যমে। এখানে 3 জন মেন্টর থাকবে, মেন্টরদের সাথে একটা অন্যরকম স্কুলিং ডেভেলপ হতে পারে। আমরা কিন্তু এখানে শুধু বৃহত্তের যারা আমরা আছি তারাই কিন্তু না, আমরা অন্যান্য কালেকটিভ যে জায়গাগুলো যেভাবে কাজ করছে, যেমন আমরা এখানে চারুকলাকে রেখেছি ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টের আমাদের ডিন আছেন, উনি আমাদের এটার জুরি হিসেবে থাকছেন। চট্টগ্রাম থেকে আহ অলোক রায় আছেন, ওনার নিজস্ব একটা স্পেস আছে যেখানে উনি স্কাল্পটরদেরকে নিয়ে কাজ করেন, ওপেন একটা জায়গা ক্রিয়েট করেছেন। ঢালিয়াল মামুন আছেন, উনি নিজে শিল্পী এবং অনেক ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে কাজ করেন। উনি চারুকলায় পড়াচ্ছেন চট্টগ্রামে। তো এই যে একটা কালেকটিভ, আবার বৃত্তের এখানে মাহবুব ভাইয়ের মতো একজন খুব ইম্পর্টেন্ট আর্টিস্ট আছেন যিনি মেন্টর হিসেবে কাজ করবেন। লিপিয়াপা আছেন যিনি জাজ হিসেবে কাজ করবেন। তো এই আমরা আসলে চিন্তা করছি যে আমরা একা না, আমরা এই সময়ে আমরা সবাই সবার সাথে কিভাবে কানেক্ট করতে পারি এবং সবার আইডিয়াকে একটা জায়গায় কিভাবে নিয়ে আসতে পারি, সেখান থেকে নতুন কি করতে পারে। এবং আমরা কখনোই ভয় পেয়ে পিছপা হয়ে যাব না, আমরা ভয় পেয়ে নিজেকে আরো মানে এমনিতে আমরা ঘরের মধ্যে ভাবছি যে আমরা বন্দী হয়ে আছি, আমরা ভাবছি যে এই জায়গা থেকে বের হব। আমরা বন্দী না, আমরা ঘর থেকে অনেক মুক্ত চিন্তা করব, মুক্ত ভাবে আমরা আরেকজনের সাথে আমাদের শেয়ারিংটা করব। তো এটাই হচ্ছে আমাদের হোম আর্ট প্রজেক্টের মূলত একটা বড় পার্সপেক্টিভ, যেটাকে নিয়ে আমরা এই মুহূর্তে চিন্তা করছি। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই, হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া। অ্যাকচুয়ালি এই যে এই ক্রাইসিসটাকে মিটিগেট করার জন্য যে ডিফারেন্ট আইডিয়াস গুলো নিয়ে আমরা চেষ্টা করছি, তার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি গুড আইডিয়া যে বৃহত্তর এরকম একটা সময়ে এরকম হোম আর্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আসলে নিয়ে এসছে, যেটার অনেক গুলো ডিনামিক্স আছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এটা যেই তরুণ প্রজন্মের জন্য তাদেরকে আমরা চেষ্টা করছি কানেক্ট করার। আজকে আমাদের সাথে এই লাইভে হয়তো অনেক তরুণ আর্টিস্ট আমাদের সাথে এখানে লাইভে আছেন। তারা কিন্তু যদি ইন্টারেস্টেড হন অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে আপনারা কিন্তু এই লাইভে সরাসরি আমাদেরকে আপনাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন। আমরা এই প্ল্যাটফর্মে এই রিলেটেড স্পেশালি আমাদের এই হোম আর্ট প্রজেক্ট, বৃহত্তর হোম আর্ট প্রজেক্ট, এই বিষয়ে যে কোনো ধরনের ডিসকাশন এলাবোরেট ভাবে আমরা এখানে করতে পারবো। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলো আমাদের গেস্টদের কাছে প্লেস করার। তো আমরা কিছু কোয়েশ্চেন আমাদের এখানে এসছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নিঝুম জান্নাত নাহার আমাদের একটি কোয়েশ্চেন করেছে, বৃহত্তর এই গ্র্যান্ড পরবর্তী প্রদর্শনী নিয়ে বৃহত্তর কি ভাবছে জানতে চাই। তো বৃহত্তর এই যে গ্র্যান্টটা দিচ্ছে এবং পরবর্তীতে এই গ্র্যান্টটা নিয়ে এবং সেটার যে প্রদর্শনী হবে সেটা নিয়ে কি ভাবছে, তো আমাদেরকে যদি একটু বিশ্বজিৎ ভাই একটু এলাবোরেট করেন এই কোয়েশ্চেনটা, যদি কিছু অ্যান্সার দেন। মাইক্রোফোনটা যদি একটু আনমিউট করেন। আমাকে কি শুনতে পাচ্ছেন? অথবা নুসরাত আপা আপনি যদি এলাবোরেট করেন। নিঝুম জান্নাত নাহার উনি জানতে চাচ্ছেন যে বৃহত্তর এই গ্র্যান্ড পরবর্তী প্রদর্শনী নিয়ে বৃহত্তর কি ভাবছে। আচ্ছা, আমাদের আসলে এই 3 মাসে যে আর্ট প্রজেক্টটা চলবে, এখানে আসলে বাংলাদেশে যে কোনো আর্টিস্ট সে যেখানে অবস্থান করুক না কেন সে কিন্তু এই প্রজেক্টে জয়েন করতে পারবে। এবং আমরা একটা ওপেন কল দিয়েছি, এখানে অলরেডি 100-র মতো পার্টিসিপেন্ট অ্যাপ্লাই করেছে। তো সেটা হয়তো আরো বেশি হবে 7 তারিখের মধ্যে আমরা আশা করছি। তো এই জায়গাটা থেকে আমরা পরে যখন 3 মাস আমাদের প্রজেক্টটা চলবে এবং এটা একটা পর্যায়ে যাবে, তখন আমাদের প্রথম প্ল্যান হচ্ছে আমাদের
প্ল্যাটফর্ম থেকে এটাকে ভার্চুয়ালি একটা এই প্রসেসটা কিভাবে ডেভেলপ হচ্ছে, আমরা শুধু এক্সিবিট করব না, মানে তারা যে কাজগুলা শুধু করবে সেই কাজগুলোকে আমরা এক্সিবিট করব না, আমরা তারা যে কাজগুলো যেভাবে করেছে এইরকম একটা টাইমের মধ্যে তারা কিভাবে এই প্রসেসটাকে এনজয় করেছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই আমাদের অডিয়েন্সের কাছে। অডিয়েন্স যেন বুঝতে পারে আসলে আমাদের এখন অনেক শক্তি দরকার, আমাদের অনেক সাহসের দরকার, আমাদের অনেক বন্ধুত্বের দরকার। তো সেই জায়গাটাকে আসলে এই যে আমরা পার্টিসিপেন্ট যাদেরকে পাবো তাদের মাধ্যমে আমরা সবাই কিন্তু ইন্সপায়ার হব, মানে তারা কিভাবে এই সময়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নতুন কিছু করে দেখাচ্ছে। তো এটাই আসলে আমরা দেখেছি যে এটা যেমন আমরা নজরুলের যদি একটা লিরিক্স বলি যে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো যাত্রী হিসেবে আমাদেরকে কিন্তু হুঁশিয়ার হতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের প্রসেস গুলাকে আমরা রিপ্রেজেন্ট করবো, আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে আমরা তাদের কাজগুলোকে রিপ্রেজেন্ট করব। আর যখন আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে আমরা আশাবাদী যে পৃথিবী একদিন আবার তার নতুন রূপ নিয়ে আবার সবাইকে নিয়ে একসাথে মার্চ করবে। তো সেই সময়টা আমরা হয়তো ফিজিক্যালি একটা প্রপার ওয়েতে একটা স্পেসে আমরা সেটার একটা প্রপার কিউরেটিয়াল এক্সিবিশন করতে পারি। এটা আপাতত আমাদের একটা ভিশন বা আমাদের প্ল্যান। আমাদের মাঝে আরেকজন দর্শক কৌশিক হোসেন তাপস ভাই, উনি নুসরাত আপুকে কংগ্রাচুলেট করেছেন এবং ওনার কন্ট্রিবিউশন টুয়ার্ডস আর্ট এন্ড কালচারের জন্য ওনাকে থামস আপ জানিয়েছেন। সো আমরাও আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম যে আপনি তো একটা ডিফারেন্ট এন্টারপ্রেনার, আপনি মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের, সো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে আপনার ইন্টারেস্ট আসলো আর্ট এন্ড কালচারের প্রতি এবং কিভাবে আপনি তারপরে এটাকে নিয়ে বৃহত্ততে কিভাবে আপনি আসলেন এবং ভবিষ্যতে আর্ট এবং কালচার নিয়ে আপনার কি ধরনের চিন্তা ভাবনা আছে, যেটা আপনি আপনার প্রফেশনাল দিক থেকে আপনি এটাকে কিভাবে দেখছেন? সো এখানে কুশল ভাই দুটো জিনিস, একটা হচ্ছে আমি তো টেক্সটাইলে কাজ করছি, সো এখানেও কিন্তু অনেক ক্রিয়েটিভিটির সুযোগ আছে। সো এখানে আমরা we're always working with fashion, we're working with art, we're working with culture, we're working with so many different mediums. So সবকিছু মিলাই কিন্তু আমরা আমাদের বিজনেসটা মানে at the moment চালাচ্ছি। সো এখান থেকে একটা ইন্সপিরেশন তো আছেই। আর আরেকটা হচ্ছে আমি বলবো যে আমি আমার বাবার থেকে মেইন ইন্সপিরেশনটা পেয়েছি। আমি while growing up I used to see him interact with various artists, mentor them and also collect some of their work. সো আমরা আবার চারুকলার সাথেও কিন্তু কয়েক বছর আগে কাজ করার সুযোগ পেয়েছি। সো সবকিছু মিলায় আর্টিস্টদের সাথে আমাদের অনেক আগে থেকে বেশ যাওয়া আসা আছে, ইন্টারাকশন হচ্ছে, একটা ইন্টিমেসি তৈরি হয়েছে। সো এখান থেকে আমি বলবো যে আমার ইন্টারেস্টটা জেগে উঠেছে। আর ইন দ্য ফিউচার আমি বলবো যে it's all linked, everything is linked at the end of the day. And আমি যদি আমার কর্পোরেট ভ্যালুস নিয়ে কথা বলি, আমরা যেরকম হামিদটা যে করেছি টেক্সটাইল সেক্টরে, এটাকে কিন্তু আমরা একটা এক্সাম্পল হিসাবে মানে দেখাতে চাই দেশে এবং দেশের বাইরে। আমরা কিন্তু উই লিড বাই এক্সাম্পল। সো সেম জিনিসটা আমরা আর্টস এন্ড কালচারটা বৃহত্তের মাধ্যমে আরেকটু এক্সপ্যান্ড করতে চাই। আমরা লোকাল আর্টিস্টদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে চাই, লোকাল ট্যালেন্টদেরকে একটা ভয়েস দিতে চাই যে তোমরা লোকালি তো আছো, তোমরা এবার ইন্টারন্যাশনালিও তোমরা একটু নিজেদেরকে শোকেস করো। সো এটাই আমাদের ভিশন ফর নাও। ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ নুসরাত মাহমুদ আপু। আমরা চাবো যে আপনাদের মতন যারা এন্টারপ্রেনার আছেন তারা যদি আরো বেশি প্যাট্রোনাইজ করেন তাহলে কিন্তু বাংলাদেশের আর্ট এবং কালচার আরো অনেক দূরে এগিয়ে যাবে। সো এখানে ওই যে কথাটা বললেন সোশ্যাল এন্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি, আমাদেরকে এই জায়গাটাতে ভাবতে হবে যে শুধুমাত্র নিজের বিজনেস নিয়ে চিন্তা করলে চলবে না, বাংলাদেশের জাতিগতভাবে আমরা বাংলাদেশ কোথায় অবস্থান করছি আমরা সেই জায়গাটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটির পার্ট। সো আমাদের কালচারটাকেও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিশ্বের সামনে তুলে ধরতে হবে, যেরকম ভাবে আপনারা চেষ্টা করছেন। আই হোপ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আরো সামনে এগিয়ে যাব। তো আমরা কথা বলছিলাম
ইউর ওয়েলকাম আপু। আমরা কথা বলছিলাম হোম আর্ট প্রজেক্ট সম্পর্কে, আমাদের সাথে বিশ্বজিৎ ভাই এর মধ্যে আবার সংযুক্ত হবেন। তো এই যে একটা নুসরাত আপু অথবা মং ভাই, আপনারা দুজনের মধ্যে যে কেউ এই জিনিসটা ইলাবোরেট করতে পারেন। এই যে হোম আর্ট প্রজেক্টের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আসলে কিভাবে এক্সিকিউটেড হবে? সোফার এটা সম্পর্কে আমরা অনেকগুলো মিডিয়াতে পোস্ট দেখেছি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রজেক্টটা সে আসলে তার বাসা থেকেই করতে পারবে, তাকে একটা গ্র্যান্ট দেয়া হবে। সো দ্যাট ইজ ডিপেন্ডিং আপন দি প্রজেক্ট প্রপোজাল, 30,000 to 50,000 অ্যামাউন্টের একটা গ্র্যান্ট তাকে দেওয়া হবে, এবং 3 মাস একটা রিগোরাস মেন্টরশিপের মাধ্যমে, 3জন মেন্টরের সাথে একটা রিগোরাস মেন্টরশিপের মাধ্যমে সে একটা প্রজেক্ট ডেভেলপ করবে। এবং এই সিলেকশন প্রসেসটা, কারা সিলেক্টেড হবে, সেখানে 3জন খুবই ফাইনেস্ট জুরার্স অফ বাংলাদেশ, আমাদের এই আর্ট কমিউনিটিতে 3জন খুব বিখ্যাত ব্যক্তি জুরার হিসেবে থাকবেন। ওনারা সিলেক্ট করবেন যে এই যে পার্টিসিপেন্টদের মধ্য থেকে। তো এই যে টোটাল প্রসেসটা, এটা যদি দর্শকদের জন্য একটু ইলাবোরেট করেন, সো দ্যাট যারা অ্যাপ্লিকেন্ট এবং ইন্টারেস্টেড পারসন যারা, তারা এই পুরো প্রসেসটা সম্পর্কে যদি যেন একটু জানতে পারেন। তো নুসরাত মাহমুদ আপু একটু যদি ইলাবোরেট করেন। Sure, কুশল ভাই। So basically আমরা কিন্তু এই প্রজেক্টের বেশ কয়েকটা আইডিয়া আমাদের ইনিশিয়াল প্রজেক্ট ইমেন্সিটি, যেটা স্টুডেন্ট আর্ট প্রজেক্ট ছিল, ওখান থেকে নিয়েছি। যেমন ওপেন কলের যে বিষয়টা, সো আমরা চিন্তা করলাম যে এখন প্যান্ডেমিক, এখন there's a big pause, সবাই কিন্তু এখন মানে there's just a big pause, সবাই কিন্তু এখন যা করতো সেটা না করে ওরা কিন্তু জাস্ট একটা জায়গায় এসে থেমে গেছে। সো আমরা অলসো যদি পজিটিভলি চিন্তা করি, আমরা মনে করি যে this time of pausing is also a time of reinvention. সো আমরা এই চিন্তাটাকে নিয়ে আমরা আগালাম, চিন্তা করলাম যে আমরা একটা ওপেন কল করি। ওপেন কল করে অল ওভার বাংলাদেশ, বাংলাদেশি রেসিডেন্টদের জন্য মেইনলি আমরা একটু দেখি কার কি আইডিয়া আছে। কারণ এই বন্ধের সময় অনেকের তো অনেক রকমের চিন্তা জাগতে পারে, অনেকের অনেক রকমের ইচ্ছা জাগতে পারে। সো আমরা উই ওয়ান্টেড টু ট্যাপ ইনটু দ্যাট। সো আমরা চিন্তা করলাম যে ফাইন, আমরা ওপেন কলটা করি, আমরা একটা জুরি বোর্ড রাখি, খুব ভেরি হাই প্রোফাইল একটা বোর্ড আছে আমাদের। সো তারা যে সিলেকশন প্রসেসে যাবে, ইটস অ্যাকচুয়ালি ভেরি ইন্টারেস্টিং। অল অ্যাপ্লিকেন্টস আর অ্যানোনিমাস। সো ওনারা কিন্তু জাস্ট পোর্টফোলিও দেখে দেখে সিলেক্ট করবেন, তারপরে শর্টলিস্ট করে ওনারাই কিন্তু অ্যানাউন্স করবেন যে কে গ্র্যান্ট গুলো পাবে। সো তারপরে জুরি সিলেকশনের পরে আমরা মেন্টরদের সাথে ওদেরকে একটা সার্টেন টাইম পিরিয়ডে দিব, যেখানে আমাদের 3জন যারা মেন্টর আছেন, হয়তো মান্থলি 2বার তাদের সাথে একটা জয়েন্ট মিটিং হতে পারে, ইন্ডিভিজুয়াল মিটিং হতে পারে, ওদের সাথে কথা বলবে যে তোমাদের যে আইডিয়া বা তোমরা যে প্রজেক্টটা নিয়ে আগাতে চাচ্ছ, how they see it, how they can help. So এই ডায়ালগের মাধ্যমে কিন্তু অনেক কিছু বের হয়ে যেতে পারে। So at the end we're expecting some very interesting results, যেটা আমরা আমাদের ফার্স্ট প্রজেক্টের মাধ্যমে পেয়েছি। So in brief, this is the process. I hope আমি একটু ভালো করে এক্সপ্লেইন করতে পেরেছি। মং ভাই, আপনি কি একটু ডিটেইলসে বলবেন জুরি আর মেন্টরশিপের প্রসেসটা প্লিজ, যেটা বিশ্ব ভাই নাই? মং ভাই, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করবেন। আমার মনে হয় করা আছে। শুনছেন আপনি? জি। আচ্ছা, আমি একটু বলি তাহলে যে আসলে আমরা বৃহত্তর আমাদের টিম, আমরা আসলে অনেক লাকি। এই কারণে আমি বলবো যে আমরা সিলেকশনে যাদেরকে পেয়েছি, যদি বলি অলক রয় স্যার, নিসার স্যার বা লিপি আপু, মানে আসলে বাংলাদেশের মানে খুব স্ট্রং একটা জুরি বোর্ড বলতে হয় আর কি। আর ওই দিক দিয়ে, অন্য দিক দিয়ে আমরা যদি মেন্টরশিপে যদি বলি দালিয়াল মামুন স্যার, মাহবুব ভাই বা বিশ্বজিৎ গোস্বামী, বিশ্বজিৎ দা। সো আমার কাছে মনে হয়েছে আসলে তাদের সাথে এই 3 মাসের মধ্যে অনেকবার আলোচনা করা হবে, আড্ডা হবে, মজা হবে, বিভিন্ন বিষয় নিয়ে যারা সিলেকশন হবে তাদের সাথে
আলোচনা হবে জুরিদের বা মেন্টরদের সাথে। সো এটা একটা অনেক বিশাল ব্যাপার যে আই এম এজ আর্টিস্ট হিসেবে আমি বলবো রেগুলার আমার নিজের কাজ নিয়ে যখন আমি চিন্তা করব, প্লাস হচ্ছে আমি আমার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে আমার শিক্ষক বা মেন্টরদের সাথে যখন আমার বিষয়ে আলোচনা করবে, আমি যদি হচ্ছে আমার আর্টওয়ার্ক নিয়ে হচ্ছে 40% চিন্তা করতে পারি, চিন্তার শক্তিটা ইউজ করতে পারি, তাহলে হচ্ছে আমার বন্ধু সার্কেল বা হচ্ছে আমার শিক্ষক বা মেন্টর যদি আরো 40% দেয়, তাহলে হচ্ছে আমার চিন্তা শক্তিটা হচ্ছে 80% হবে। সো এই জায়গায় হচ্ছে আমার এই ইনিশিয়েটিভটা হচ্ছে আমার কাছে মানে ইন্টারেস্টিং মনে হয়েছে আর কি, যে রেগুলার যখন আলোচনা করবে আমার চিন্তা শক্তিটা আরো বেশি গ্রো আপ হবে, আরো বেশি বড় হবে। সো এই একটা বিষয়। সো আমরা আসলে অনেক বেশি আশাবাদী যে হচ্ছে সবাই যখন হচ্ছে সিলেকশনের পর কাজ করা শুরু করবে, সো তাদের কাজ কেমন হচ্ছে, কারণ আমরা হচ্ছে নতুন একটা অন্যরকম একটা সময় পার করছি, যে যেটা হচ্ছে আমরা হয়তো টিভিতেই দেখছি দেখেছি বা স্বপ্ন দেখি নাই যে হচ্ছে এইরকম একটা ঘরবন্দি হয়ে অবস্থায় থাকবে। সো নতুন কিছু অবশ্যই বাইর হবে, এবং হচ্ছে আমার মনে হয় এটাই আর্ট, যে হচ্ছে সময়কে মানে প্রয়োজনীয় অনুযায়ী হচ্ছে কিছু দেওয়া। সো যারা অ্যাপ্লিক্যান্টস, যারা হচ্ছে আমাদের এই বৃহত্তর হোম আর্ট প্রজেক্টের পার্ট, তারা হচ্ছে আমাদেরকে হচ্ছে এরকম কিছু জিনিস বের করে দেবেন। ধন্যবাদ মঙ্গম ভাই। আমরা আসলে এই যে হোম আর্ট প্রজেক্ট বৃহত্তের ভেরি ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ, বাট সো ফার বৃহত্ত কিন্তু এই বিগত কয়েক বছরে আরো অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে এবং বেশ কয়েকটা সাকসেসফুল প্রজেক্ট বৃহত্তর মেন্টরশিপে হয়েছে, যেখানে ইয়ং আর্টিস্টরা কাজ করেছে। সো এই প্রজেক্টগুলো সম্পর্কে আমরা একটু জানবো। তো আমি নুসরাত মাহমুদ আপুকে বলতে চাই যে আপনাদের যেই প্রথম যেই ইনিশিয়েটিভটা আপনারা একটা স্টুডেন্ট আর্ট প্রজেক্ট রান করলেন, ভেরি ইন্টারেস্টিং, যে আউটডোরে গিয়ে আপনারা একটা অ্যাক্টিভিটিস করলেন। আমার যখন আমি আই ওয়াজ নট পার্ট অফ ইট, বাট যখন আমি প্রজেক্ট সম্পর্কে শুনেছি এবং যখন প্রজেক্টের ছবিগুলো দেখেছি, আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড যে এরকম একটা কনসেপ্টে বাংলাদেশে আর্ট ওয়ার্ক হচ্ছে। তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং একটা আইডিয়া যে একটা গ্রুপ অফ স্টুডেন্টদেরকে নিয়ে আউটডোরে যাওয়া এবং বান্দরবনের লামার মতন একটা রিমোট এরিয়াতে তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা, তাদেরকে নিয়ে সেখানে থাকা এবং পরবর্তীতে সেই যে নলেজটা সেটাকে নিয়ে একটা আর্ট গ্যালারিতে তাদেরকে নিয়ে একটা এক্সিবিশন করা। আই হোপ দ্য নেম অফ দ্য আর্ট গ্যালারি ইজ অবিন্তা আর্ট গ্যালারিতে তাদের এক্সিবিশনটা হয়েছিল। সো ওই আর্টিস্টদের জন্য এবং এই তরুণ বয়সে এরকম একটা সুযোগ পাওয়া ইট ইজ ভেরি রেয়ার, এবং থ্যাঙ্কস টু নুসরাত মাহমুদ আপু, যিনি পুরো তার সকল রকমের এফোর্ট দিয়ে চেষ্টা করেছেন যে তাদেরকে টু মেক দেম কমফোর্টেবল ইন দ্যাট সিচুয়েশন ইন বান্দরবন লামা। তো নুসরাত আপু যদি একটু ইলাবোরেট করেন আপনার এই প্রজেক্টের বিষয়ে এবং প্রজেক্টের আউটকাম গুলো আমরা স্ক্রিনে দেখতে চাই, যে প্রজেক্টের ছবিগুলো। তো মিনি সিটি প্রজেক্টের স্টুডেন্ট আর্ট প্রজেক্ট যেটা ছিল, তো আমাকে যদি একটু পার্টিকুলারলি বলেন যে এই পার্টিসিপেন্টরা কারা ছিল, স্টুডেন্টরা কোথাকার, দ্য সিলেকশন প্রসেস এন্ড দেয়ার ওইখানে তাদের অ্যাক্টিভিটিটা কি ছিল এবং পরবর্তীতে এক্সিবিশন এবং তার রেসপন্স। নুসরাত মাহমুদ আপু। থ্যাংক ইউ কুশল ভাই। সো ইমেন্সিটি যেটা আমি একটু আগে বললাম, এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল। সো এটা আমরা একটা এক্সপেরিমেন্টাল বেসিসে একটা ট্রায়াল দিয়েছিলাম, একটা ট্রায়াল রান আইড লাইক টু কল ইট। সো এখানে যে জিনিসটা হলো, আমরা একটা ওপেন কল করলাম অল ওভার বাংলাদেশ, আর এটার স্পেশালিটি ছিল জাস্ট ফর স্টুডেন্টস। সো স্টুডেন্টস এটা ব্যাচেলার্স লেভেলেও ছিল, আবার মাস্টার্স লেভেলেও ছিল। সো আমরা ওপেন কল করার পরে একটা লম্বা সিলেকশন প্রসেসের মধ্যে গিয়ে প্রায় 10 জনের মতন সিলেক্ট করলাম। তারপরে আমরা তাদেরকে নিয়ে 3 দিনের জন্য খুব রিমোট একটা লোকেশনে চলে গেলাম, বান্দরবনে লামাতে। So these are all the pictures from there. Very interestingly, কুশল ভাই, যেহেতু আপনিও আর্কিটেক্ট, এখানে কিছু ছিল না, কিন্তু এখানে there was no electricity, there was no water, there was nothing. So আমরা এটা প্রায় 3-4 মাসের মধ্যে দিয়ে কিছু প্রভিশনস করে আমরা কিছু হাট টাইপ স্ট্রাকচার বানায় আমরা
সবাইকে নিয়ে গেলাম। So 3 দিন for 3 days the 10 artists with Bisho Bhai, যে mentor and curator of the project, and Obinta Gallery Sultan Bhai, Muntasir Bhai দুজনই ছিলেন। সবাই মিলে they immersed themselves in nature, in dialogue and art. So 3 দিন পরে ওরা যখন আবার ঢাকায় ফেরত আসলো, ওরা অবিন্তা গ্যালারিতে একটা 1 month ওপেন স্টুডিও প্র্যাকটিস করার সুযোগ পেল। সো সেখানে ওরা সেখানে লামাতে যে ইন্সপিরেশন বা যে আইডিয়াস গুলা তাদের মাথায় আসলো বা যেগুলো নিয়ে তারা লেখালেখি করলো, ওগুলাকে অবিন্তাতে এসে দে ট্রাইড ব্রিঙ্গিং ইট টু লাইফ। সো ওই 1 month ওপেন স্টুডিওর মধ্যে যেমন এখানে দেখেন নিসার স্যার আসছেন, অনেক ভিজিটার্স আসছেন, আমাদের কালিদা এসেছিলেন, নিসার স্যার এসেছিলেন, অনেকেই এসেছেন। এসে ওনাদেরও কিছু কমেন্টস, কিছু কন্ট্রিবিউশন ছিল যে কিছু জিনিস could be altered to be a certain way and everything. So ওটা করার পরে তারপরে তো আমরা ফেব্রুয়ারি মাসে এক্সিবিশন করলাম, and it was very emotional and it was also a big success আমি বলবো, because এরকম প্রজেক্ট সাধারণত ইউথদেরকে নিয়ে করা হয় নাই আগে। সো ওই প্রজেক্টটার সাকসেসের পরে আমরা আরো ইন্সপিরেশন পেলাম যে আমরা ফিউচারেও কিন্তু এরকম কিছু জিনিস করব, মেবি নট ইন প্লেসেস অ্যাজ রিমোট অ্যাজ বান্দরবন, বাট আমরা লোকালি কি করতে পারি সিটিতে। সো এটাই আমাদের ড্রাইভিং ফোর্স, and it was a good start, Kushal, but it was a good start. ধন্যবাদ নুসরাত আপু, একটা ফ্যান্টাস্টিক আমরা ভিজুয়ালস গুলো দেখলাম, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে এরকম একটা এনভায়রনমেন্টে গিয়ে কাজ করা নেচারের মধ্যে, এবং তারপরে সেটার যে আউটপুট, দ্যাট ওয়াজ অলসো ফ্যান্টাস্টিক। এবং বাংলাদেশের আর্ট কমিউনিটির যারা শ্রদ্ধেয় মানুষ, তারা যখন এগুলো নিয়ে প্রেস করছে, দ্যাট মাস্ট বি এ ভেরি হিউজ কমপ্লিমেন্ট ফর দোজ স্টুডেন্টস। এবং ডেফিনেটলি ইট ইজ অনেকের জন্যই হয়তোবা এটা তার জীবনের একটা বিশাল বড় স্টেপ ছিল টুয়ার্ডস দেয়ার আর্ট ওয়ার্ক প্র্যাকটিস। So that was a fantastic achievement. তো বিশ্বজিৎ ভাই, আপনি আমাদের মাঝে আবার এসেছেন, আপনাকে পেয়ে আমরা খুবই খুশি। তা আমরা এখন আমাদের বৃহত্তের যে প্রিভিয়াস যেই ভেঞ্চার গুলো ছিল, যেই কাজগুলো ছিল, সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম। অলরেডি আমাদের স্টুডেন্ট আর্ট প্রজেক্টটা নিয়ে নুসরাত আপু আমাদেরকে বললেন। There was another very fantastic show যেটা বাংলাদেশের আপনার আমাদের যেই এশিয়ান আর্ট বায়ানাল হয়েছিল, সেখানে আপনি শোটা করেছিলেন, বিন্দু বিসর্গ নাম ছিল শোটার। আপনার কিউরেটোরিয়াল প্রজেক্টের মধ্যে এটা বৃহত্ত পার্টিসিপেট করেছিল, যেখানে 9 মেম্বার আর্টিস্ট ফ্রম বৃহত্ত ওয়ার সিলেক্টেড ফর বিন্দু বিসর্গ প্রজেক্ট, এবং যারা সেখানে অন সাইট গ্যালারিতে তারা গ্যালারি স্পেসে কাজটা করেছিল শিল্পকলা একাডেমিতে। তো ওই প্রজেক্টের বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাবো, এবং তার সাথে আমাদের আরেকটা কোশ্চেন এসছে জাহাঙ্গীর আলম, উনি আমাদেরকে লিখেছেন যে কংগ্রাচুলেশন বৃহত্ত আর্ট ফাউন্ডেশন ফর লঞ্চিং সাচ এ ফ্যান্টাস্টিক অ্যান্ড টাইমলি হোম আর্ট প্রজেক্ট ইন দিস নিউ নর্মাল টাইমস. Hope it will also be a grand success like Immensity project. Very lucid elaboration, Nusrat Apu. নুসরাত আপু আপনাকে কংগ্রাচুলেট করেছে এবং বৃহত্ত টিমকে কংগ্রাচুলেট করেছে। ধন্যবাদ জাহাঙ্গীর আলম সাহেব আমাদের সাথে থাকার জন্য। তো বিশ্বজিৎ ভাই, যেটা বলছিলাম যে আপনি যদি একটু আমাদেরকে বিন্দু বিসর্গ প্রজেক্টটা নিয়ে একটু এলাবোরেট করেন। ফাইন। বিন্দু বিসর্গ প্রজেক্টটা আসলে এটা বলবো যে এটা আরেকটা মাইন্ড ফলো বাংলাদেশের পার্সপেক্টিভে। আমরা কিন্তু কখনোই দেখি না যে আমাদের দেশের ইম্পর্টেন্ট যে এক্সিবিশন গুলা হয়, স্পেশালি আমাদের শিল্পকলা একাডেমি থেকে ইয়াং বা ন্যাশনাল বা এশিয়ান আর্ট পাইনিয়াল, এই প্রোগ্রাম গুলাতে, এই আর্ট ইভেন্ট গুলাতে কিন্তু আসলে ইন্টারন্যাশনাল অনেক এক্সপোজার হয়, ইন্টারন্যাশনালি অনেক ইম্পর্টেন্ট আর্টিস্টরা আসে, কিন্তু এই প্রজেক্ট গুলা বা এই প্রোগ্রাম গুলা কিন্তু কখনোই প্রপার একটা যে কিউরেটিয়াল ওয়েতে হতে পারে, সেই প্র্যাকটিসটা কিন্তু আমাদের এখানে এখনো নেই ওইভাবে। তো বা এশিয়ান আর্ট বায়ানিয়াল লাস্ট যেই পদক্ষেপটা নিয়েছিল, এটা সত্যিকার অর্থেই কিন্তু আমরা শিল্পীরা অনেকটাই হ্যাপি যে তারা চিন্তা করতে পেরেছে এবং তারা এই জায়গাটা এসেছে যে বাংলাদেশের এইরকম একটা বায়ানিয়াল অন্তত কিছু হলেও ক্ষুদ্র পরিসরে হলেও কিউরেটিয়াল ওয়েতে যাওয়া দরকার। আমরা যদি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গাগুলোতে দেখি,
মানে ইম্পর্টেন্ট যে কোনো বায়ানিয়াল বলি, ট্রায়ানিয়াল বলি, আর্ট প্রজেক্ট বলি, সবগুলাই কিন্তু একটা প্রপার কিউরেটিয়াল বা একটা প্রসেসের ভেতর দিয়ে ডেভেলপ হয়। তো সেই জায়গা থেকে এশিয়ান বায়ানিয়াল প্রথম দুটি কিউরেটিয়াল প্রজেক্ট লঞ্চ করেছিল লাস্ট এশিয়ান আর্ট বায়ানেলে। একটা ছিল আমাকে কিউরেটর হিসেবে তারা ইনভাইট করেছিল। সো এটা হচ্ছে বিন্দু বিশ্বক, আর একটা মাহবুব ভাই করেছিল একটা পারফরমেন্স আর্টের উপরে। তো এই বিন্দু বিসর্গ প্রজেক্টটা মূলত আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, এই জন্য বলবো যে আমাকে যখন বলা হলো যে এই প্রজেক্টটাকে কিউরেট করতে হবে, তো এই সময়টা আসলে খুব বেশি ছিল না, কারণ একটা প্রজেক্টকে প্রপার ওয়েতে নিয়ে যেতে গেলে সেটার জন্য আসলে একটা টাইম খুব ইম্পর্টেন্ট। কারণ এটাকে গুছিয়ে প্রপার ওয়েতে এটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসলে টাইম, এবং এটাকে কিভাবে আমি প্রসেস করব সেটা কিন্তু চিন্তা করতে হয়। কিন্তু আমাকে হয়তোবা 1-1.5 মাস আগে জানানো হয়েছিল। সো তারপরেও আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এবং আমাদের মূলত টার্গেট ছিল বিলো 40 থেকে আর্টিস্টদেরকে সিলেক্ট করব। এবং বাইরেও কিন্তু আসলে আর্টিস্টরাই কিন্তু যখন মানে সিলেকশন হয়, একটা প্রপার কিউরেটিয়াল ওয়েতে সিলেকশনটা হয়, এইভাবেই সিলেকশনটা হয়েছিল। আমি দেখেছিলাম যে কোন আর্টিস্টরা বাংলাদেশের মানে ইমার্জিং কোন আর্টিস্টরা খুব অ্যাক্টিভলি কাজের সাথে ইনভলভ আছে, রেদার দেন দেয়ার কোয়ালিটি অর তাদের কোয়ান্টিটি অফ আর্ট প্র্যাকটিস। তো ওই জায়গা থেকে যাদেরকে মনে হয়েছিল দে আর টোটালি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দে আর ফাইটিং আমাদের সোসাইটিতে নিজেদেরকে বা আর্ট কমিউনিটিকে আরো বেশি এক্সপ্যান্ড করার জন্য, তো তাদেরকেই সিলেক্ট করেছিলাম। এবং লাকিলি এখানে আমি পরে সিলেকশনে পরে দেখলাম যে বৃহত্তর কিছু মেম্বার যারা আগেও এই প্রজেক্টে কাজ করেছিল তারাও জয়েন করেছে। আসলে বৃহত্ত কিন্তু আমরা কখনোই চিন্তা করি না, এজ এ কিউরেটর আমি কিন্তু চিন্তা করতে পারতাম যে বৃহত্তের মেম্বারদেরকে নিয়ে এই প্রজেক্টটা করতে, কিন্তু আমি ওই জায়গা থেকে না চিন্তা করে এটাকে আরো ওপেন জায়গা থেকে চিন্তা করেছিলাম যে বাংলাদেশের যে কোনো জায়গার, সেটা ফাইন আর্টের স্টুডেন্ট হোক, আমাদের চারুকলার হোক, রাজশাহীর হোক, খুলনার হোক, কিংবা ফ্রিল্যান্সিং করছে যে চারুকলা থেকে পাশ করে গেছে সেই হোক, তো ওইভাবে কিন্তু সিলেকশনটা করেছিল। এবং তারা মজার ব্যাপার হচ্ছে 20 থেকে 25 দিন পর্যন্ত ওই যে স্পেসে এক্সিবিশনটা হয়েছিল সেই জায়গায় তারা তাদের কাজগুলাকে ডেভেলপ করেছে, ওইখানেই কাজ করেছে। তো এই যে কাজ করা, একসাথে কাজ করে নিজেকে দেখা, আরেকজনের দৃষ্টিভঙ্গিকে দেখা, এইরকম একটা জায়গা ডেভেলপ ওইখানে হয়েছিল। আরো মজার বিষয় হচ্ছে এটা এতটাই ইন্টারেস্টিং একটা জায়গায় চলে গিয়েছিল, সবাই দেখতে আসছিল। এবং আমরা খুব হ্যাপি ছিলাম যে অনেক ইম্পর্টেন্ট আর্ট ক্রিটিক বা এস্টাবলিশ যারা আর্টিস্ট আছেন, যারা সোসাইটিতে অনেকভাবে কাজ করছেন, তারাও কিন্তু ভিজিট করতে আসতেন, তারা দেখতেন যে ছেলেমেয়েরা কিভাবে কাজ করছে। এবং টোটাল একটা অন্যরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল বিন্দু বিসর্গ প্রজেক্টটাতে। তো নামটাও কিন্তু এই জন্যই দিয়েছিলাম যে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এক একটা বিন্দু, আর আমরা যারা এই তাদেরকে মানে নিয়ে কাজ করি আমরা কিন্তু বিসর্গ। বিসর্গ কিন্তু আসলে বাংলা বর্ণমালা এমন একটা বর্ণ যে নিজে কোনো শব্দ ক্রিয়েট করতে পারে না, কিন্তু সে শব্দ তৈরিতে সাহায্য করে। সো এজ এ মেন্টর অর কিউরেটর, মানে উই শুড বি ওয়ার্ক ফর আদার্স, মানে আমাদের যে ফিউচার তাদের জন্য কাজ করা। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু বৃহৎ বিসর্গ, শিল্পকলা বলি, চারুকলা বলি, বা আমরা মেন্টর বলি বা কিউরেটর বলি, যাই বলি না কেন, আর প্রত্যেকটা বিন্দু কিন্তু যখন একসাথে হবে তখনই কিন্তু একটা সিন্ধুর তৈরি হতে পারে, বিন্দু থেকে সিন্ধু। তো সেই জায়গা থেকে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল। আমি নিজে অনেক কিছু এখান থেকে আমার এক্সপিরিয়েন্স গেদার হয়েছে, যেটা ইন ফিউচার বা এখনো কাজে লাগছে। তো আলটিমেটলি মানে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য। আর এশিয়ায় এটাই মনে হয় প্রথম ছিল যে এত মানুষ, মানে মানুষের, তো এটা খুব ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য, ছেলেমেয়েরা খুব এনজয় করেছে। এবং বিন্দু বিসর্গের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল ওরা কিন্তু কোনো কম্পিটিশনের জন্য অ্যাপ্লাই করেনি, মানে এখানে যারা পার্টিসিপেন্ট ছিল দে আর আউট অফ কম্পিটিশন। সো এটা একটা অন্যরকম এনার্জি তাদের ডেভেলপ করেছিল ওই সময়টায়। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই। তো ভেরি ইন্টারেস্টিং আইডিয়া আমাদের মাঝে মং দেওয়া আছে। তো আপনার সাথে আমি এই বিষয়ে আরেকটু এলাবোরেট ভাবে পরবর্তীতে জানতে চাবো। এখন আমি মঙ্গের কাছে জানতে চাই, মং শো এর কাছে জানতে চাচ্ছি যে
আহ, আরো একটা প্রজেক্ট লেটেস্ট যে কিউরেটোরিয়াল প্রজেক্ট হয়ে গেল অ্যাবাউট রুটস, যেটি ঢাকা আর্ট সামিটে গত বছর এক্সিবিটেড হয়েছে। তো এটার বিষয়ে যদি আপনি একটু এলাবোরেট করেন আমাদেরকে। আচ্ছা, বৃহৎ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ। বৃহত্তর প্রথমে কয়েকটা প্রোগ্রাম, যে যদি আমি আমরা শুনতে পাচ্ছি। প্রোগ্রাম, তারপরে হচ্ছে বিন্দু বিসর্গ, তারপর এই দুটাতে আমি হচ্ছে ফিজিক্যালি থাকতে পারি নাই, বাট স্টুডেন্ট প্রোগ্রামটা নিয়ে হচ্ছে আমার খুব এক্সাইটিং ছিলাম আসলে। আমি এটা থেকে শুরু করি একটু, কারণ এটা বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। আমরা হচ্ছে আমরা চায়নাতে যখন স্টাডি করি, আমাদেরকে হচ্ছে প্রতি সেমিস্টারে 14 থেকে 15 দিনের জন্য হচ্ছে আউটডোরে নিয়ে যাওয়া হয়। সো আমরা হচ্ছে আউটডোরে যাই, তারপরে হচ্ছে ওখানে 14-15 দিন থাকি। প্রথম কয়েকদিন আমাদের ভালো ছবি হয় না, আস্তে 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 মানে আমরা হচ্ছে একদম ওই লোকাল এলাকায় ঢুকে যাই। তারপরে হচ্ছে ওই এলাকাকে নিয়ে রিসার্চ করা শুরু করি, চিন্তা করা শুরু করি, ছবি আঁকা শুরু করি। পরে হচ্ছে যখন 7-8 দিন চলে যায়, তখন ওই জায়গা থেকে আর মানে ব্যাক করতে ইচ্ছে হয় না, কারণ আমাদের তখন হচ্ছে পুরো ছবি আঁকার প্লাস হচ্ছে ওই জায়গাকে নিয়ে চিন্তা করা, সব কিছুই হচ্ছে নিজেকে মানে উৎসর্গ করে দিয়েছি, এই টাইপের একটা ব্যাপার। পরে ছবি আঁকতে এত মজা শুরু হয়, মনে হচ্ছে যে ছবি ভালো হচ্ছে। যে একজন ফিশারম্যান যখন হচ্ছে মাছ ধরতে যায়, তখন হচ্ছে যখন মাছ না পায় সে হচ্ছে মন খারাপ করে ফিরতে আসে, আর যখন প্রচুর মাছ পায় তখন হচ্ছে সে ফুরফুরে, তখন আর ফিরতে চায় না, সে আরো ধরি আর ধরি, এইরকম একটা অবস্থা। সো আমরা যখন হচ্ছে, আমি যেটা বলি হচ্ছে ইউনিভার্সিটি থেকে যখন আমাদেরকে মানে লং টাইমের জন্য হচ্ছে বাইরে নিয়ে যাওয়া হয়, তখন আমরা অন্য কিছু নিয়ে আর চিন্তা করি না, শুধুমাত্র ছবি আঁকা নিয়ে চিন্তা করি। সো বিন্দু বিশ্বর সরি বৃহত্তরে হচ্ছে প্রথম স্টুডেন্টদের নিয়ে যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাও সেম কাইন্ডস অফ এরকম, যে মানে বাংলাদেশে আগে হয়েছে কিনা জানি না, বাট এটা হচ্ছে আসলে ইন্টারেস্টিং বিষয়। এই কারণে ওই জায়গাতে থেকে মানে ওই জায়গায় বিশ্লেষণ করে তারপরে একটা আর্ট প্রজেক্ট করা, ওইটা মানে মজার। এই কারণে আমি বিভিন্ন ইউনিভার্সিটি স্যারদের সাথে, টিচারদের সাথে বাংলাদেশের আলোচনা করেছি যে হচ্ছে আমাদের দেশে যদি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় মানে আর্ট শিক্ষার মধ্যে যদি এরকম কিছু সময় আমরা পে করতে পারি বা স্টুডেন্টদেরকে নিয়ে কিছু দিনের জন্য বাইরে থাকতে পারি, তাহলে হচ্ছে মানে বাংলাদেশে আর্ট সিনারিওর মধ্যে অনেক বড় একটা মানে পরিবর্তন আসবে। এখন যদি বলি রুটস প্রজেক্টের কথা, যে আমি প্রথম দুইটাতে আমি থাকতে পারি না, বাট রুটস প্রজেক্টের আমার ভিসা প্লাস হচ্ছে এইসব কারণে আমাকে বাংলাদেশে থেকে যেতে হয়েছে। ভাগ্যক্রমে হচ্ছে আমি পুরো রুটস প্রিপারেশনটা আমি পেয়েছি, রাত জেগে জেগে আমরা কাজ করেছি। সো এই প্রজেক্টে আসলে হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশের রিনাউন্ড আর্টিস্টদেরকে নিয়ে, যারা মানে চলে গেছেন বা এখনো আছেন, তাদেরকে নিয়েই হচ্ছে রুটস প্রজেক্ট। সো এই প্রজেক্টে হচ্ছে আমার সবচেয়ে ভালো লেগেছে, আমি বলবো হচ্ছে ইয়াংদের সাথে কাজ করতে পেরে, প্লাস হচ্ছে ইয়াং এবং হচ্ছে একটা হচ্ছে প্রচুর বয়স্ক বা আর্টিস্টরা, আর হচ্ছে প্রচুর ইয়াংরা। আমি যে বয়স্ক আর্টিস্টদের কথা বলবো হচ্ছে যে রিনাউন্ড আর্টিস্টদের ছবি আমরা হচ্ছে সরাসরি দেখার সুযোগ হয় নাই আমাদের, তাদের ছবিকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে। এবং হচ্ছে ইয়াংদের কথা যদি বলি, আমরা যখন হচ্ছে ডিসপ্লেতে যাই, আমরা হচ্ছে 3 দিন আগে 4 দিন আগে থেকে হচ্ছে ডিসপ্লেতে চলে যাই, আমরা শিল্পকলা একাডেমিতে না ঘুমিয়ে সারা রাত না ঘুমিয়ে কাজ করেছি। সো তখন হচ্ছে আমরা আমাদের, আমি যদি বলি হচ্ছে রুটস প্রজেক্টটা আমাদের অনেকাংশ হচ্ছে সাকসেস। এই কারণে বলবো, যারা হচ্ছে আমরা রুটস গ্যাং নামে একটা গ্রুপ তৈরি করেছিলাম, যে হচ্ছে সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টরা মিলে একটা গ্যাং তৈরি করেছি, যে গ্যাংটা হচ্ছে এই রুটস প্রজেক্টকে সাকসেস করতে অনেক সহযোগিতা করেছে। তারা রাত জেগে জেগে একদম সারা রাত কাজ করেছে, হ্যাঙ্গিং করেছে। এমনকি হচ্ছে রুটস প্রজেক্টে হচ্ছে দেওয়ালে ওয়ার্ডস গুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা হচ্ছে নিজের হাতে পেস্ট করা। সো ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আশা করি হচ্ছে তাদেরকেও কিছু শেখাতে পেরেছি। প্লাস হচ্ছে মাস্টার আর্টিস্টদের কাজ নিয়ে কাজ করা, যে সাবধানতা প্লাস হচ্ছে রেসপন্সিবিলিটি,
নিজে যেভাবে শিখতে পেরেছি মনে হয়েছে যে ওই ইয়াং জেনারেশন এর সাথে কাজ করে তাদেরকেও কিছু দিতে পেরেছি। সো নিজেকে মাঝে মাঝে এই প্রজেক্টের জন্য হচ্ছে প্রাউড ফিল করি। ধন্যবাদ মংমংস ভাই। অ্যাকচুয়ালি রুটস এক্সিবিশনটা আমি যখন দেখেছি, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সিবিশন, স্পেশালি আমাদের বাংলাদেশের আর্টের যে হিস্ট্রি এবং আর্ট এডুকেশনের যে হিস্ট্রি, সেটাকে এমন সুন্দরভাবে বিশ্বজিৎ ভাই তার কিউরেটোরিয়াল প্রজেক্টের মাধ্যমে এখানে তুলে ধরেছেন। এবং মংমং ভাই, আপনি এবং আপনার সাথে পুরো টিম যেরকম ভাবে পুরো কাজটাকে এক্সিকিউট করেছেন, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আমি স্পেশালি যেহেতু আমার আর্ট এবং ফাইন আর্টসের বিষয়ে নলেজটা কম ছিল, বাট এই রুটস এর এক্সিবিশন দেখার পরে এবং রুটস এর সাথে কাজ করার পরে আই গেইন সো মেনি নলেজ অ্যাবাউট দিস বাংলাদেশের আর্টিস্টদের সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে। ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস সাকসেসফুল শো এবং এই আর্ট সামিটের ওয়ান অফ দ্য বেস্ট শো, যেখানে প্রচুর দর্শকের ভিড় ছিল। ইট ওয়াজ অ্যামেজিং। তো আই হোপ যে পরবর্তী যে ভেঞ্চারটা আপনাদের হোম আর্ট প্রজেক্ট, এটাও এরকম সাকসেসফুল একটা ভেঞ্চার হবে। তো আমরা এখন আবার আমাদের টপিকে চলে আসি, দিস হোম আর্ট প্রজেক্ট। তো বিশ্বজিৎ ভাই, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে হোম আর্ট প্রজেক্ট, দিস ইজ কাইন্ড অফ এ নিউ কনসেপ্ট, একটা ভার্চুয়াল রেসিডেন্সি, যেখানে 3 জন মেন্টর থাকবে এবং আপনাদের 10 থেকে 12-15 জন পার্টিসিপেন্ট থাকবে, যারা 3 জন মেন্টরের আন্ডারে 3 মাস ধরে কাজ করবে। তো এই বিষয়টা মানে এই দিস কনসেপ্ট অফ ভার্চুয়াল রেসিডেন্সি, এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। ফার্স্ট অফ অল, রেসিডেন্সি বিষয়টা কি? এটাই হয়তো আমরা অনেকেই জানি না যে আর্টিস্ট দের মধ্যে যে আর্ট কালচারের মধ্যে যে প্র্যাকটিসটা রেসিডেন্সি, হোয়াট ইজ দিস প্র্যাকটিস রেসিডেন্সি, এবং তার সাথে এই নিউ কনসেপ্ট ভার্চুয়াল রেসিডেন্সি, এই কনসেপ্টটা কি এবং কিভাবে এটা এক্সিকিউটেড হবে। তার সাথে সাথে এই যে মেন্টরশিপের যে বিষয়টা এবং পার্টিসিপেন্টরা তাদের যে ইন্টারাকশন, এবং যেটা বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনটাকে, এই যে একটা ক্রাইসিস যেখানে আমরা ফিজিক্যালি মিট করতে পারছি না, দেখা সাক্ষাৎ করতে পারছি না, সেই ক্রাইসিসটাকে মিটিগেট করে একটা রেসিডেন্সি প্রোগ্রামের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আপনি কিভাবে মানে এই কনসেপ্টটাকে কিভাবে এক্সিকিউট করতে চাচ্ছেন, এবং দিস নোভেল কনসেপ্টের পিছনে আপনার আসলে ইন্সপিরেশন গুলো কি ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে একটু ইলাবোরেট করবেন। এর সাথে আমরা দর্শকদের একটি কোশ্চেনও নিয়ে নিব, যার মধ্যে এটার সাথে রিলেভেন্ট কোশ্চেন আমাদেরকে একটা কোশ্চেন করেছে বৃহত্ত হোম, মানে মোস্ট অফলি ইমতিয়াজ মাহমুদ। বৃহত্ত হোম আর্ট প্রজেক্টে মেন্টর ও তরুণ শিল্পীদের মধ্যে কি ধরনের ইন্টারাকশন হবে? তো বিশ্বজিৎ ভাই, আপনি যদি এই যে ভার্চুয়াল রেসিডেন্সি বিষয়টাকে যদি একটু ইলাবোরেট করেন। থ্যাংক ইউ কৌশল। আসলে এই প্রজেক্টের ইয়েটা হচ্ছে যে, প্রথম আমি বলি যে রেসিডেন্সিটা কি। আসলে আমাদের এই ওয়ার্ডটা হয়তো বা অনেকের মধ্যেই একটা কনফিউশন থাকে যে হুইচ ইজ রেসিডেন্সি, হুইচ ইজ আর্ট ক্যাম্প, আর হুইচ ইজ আর্ট ওয়ার্কশপ। তো আসলে আর্ট ক্যাম্প বা আর্ট ওয়ার্কশপ যেটা হয়, সেটাতে কিন্তু আমরা একটা পেন্টিংস বা একটা আর্ট ওয়ার্কস নিয়ে বেশি ইনভলভ হয়ে যাই, রেদার দেন টু ডেভেলপ আওয়ার আইডিয়াস, টু ডেভেলপ আওয়ার thought process or to inspire from others. কারণ আমি একটা আর্ট ক্যাম্পে গেলে কিন্তু আমি আমার নিজের অরিজিনাল কাজটা নিয়ে চিন্তা করি। আমি হয়তোবা আরেকজনকে ইন্টারেক্ট করছি, কিন্তু এতটা এঙ্গেজ হচ্ছি না যতটুকু না আমার আর্ট ওয়ার্কের ক্ষেত্রে আমি হচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের স্কুলিং কিন্তু আলটিমেটলি আমাদের যে ইনস্টিটিউশনাল জায়গা, সেই জায়গাতেই থেকে যায়। আর বাইরের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, একটু ব্রড স্কেলে যদি দেখি, এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের, আমি বলবো যে আমাদের মডার্ন আর্ট প্র্যাকটিসের আগে থেকে কিন্তু এই প্র্যাকটিসটা ছিল। কারণ একটা কমিউনিটি ওয়াইজ কাজ করার একটা টেন্ডেন্সি আমরা দেখবো যে আর্ট হিস্ট্রিতে সবসময় ছিল। আমরা যেটাকে গ্রুপ বলি, যেমন আমরা যদি আমাদের এই সাবকন্টিনেন্ট চিন্তা করি, আমাদের বেঙ্গল স্কুল বা শান্তিনিকেতনের যে আর্ট প্র্যাকটিস বা বরোদা স্কুল অফ আর্ট প্র্যাকটিস, এটা নট অনলি যে শান্তিনিকেতনের ওই একাডেমিক জায়গা থেকে বা বরোদার একাডেমিক জায়গা থেকে এই প্র্যাকটিসটাকে সীমাবদ্ধ জায়গায় চিন্তা করেছিল। এই প্রত্যেকটা প্র্যাকটিসের জায়গায় কিন্তু একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট ছিল, এবং সেখানে তাদের একটা ওয়াইডলি দেখা বা চিন্তা করার একটা জায়গা ছিল। এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা দেখি, যে বাংলাদেশেও কিন্তু আমরা আমাদের ইনস্টিটিউশনাল জার্নির পাশাপাশি কিছু এরকম অল্টারনেটিভ প্র্যাকটিস
আগেও ছিল, এখনো কিছু হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের আরো বেশি মনে হয় যে বেশি এক্সপ্যান্ড করা দরকার এই সময়ের জন্য। কারণ আমি কোথাকার শিল্পী বা আমি কোন জায়গায় বসে কাজ করছি এটা কিন্তু ইম্পর্টেন্ট না কারেন্ট টাইমে। কারণ আমি বাংলাদেশের আর্টিস্ট হিসেবে সারা পৃথিবীর মানুষ কিন্তু আমার আর্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, বা আমি সবাইকে কিন্তু আমার থটস কে জানান দিতে পারি। তো এই জায়গা থেকে আমরা কিন্তু এখন দেখছি যে অনেক রকম ইন্টারেস্টিং আর্ট কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। একটা সময় কিন্তু চায়না বা ইন্ডিয়া সারা পৃথিবীতে ওইভাবে ডমিনেট করতে পারতো না, এখন কিন্তু চাইনিজ বা ইন্ডিয়ান আর্টিস্টরা কিন্তু অনেক বেশি এক্সপ্লোর করছে তাদেরকে, এবং এটি কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু অ্যাকসেপ্টেড। আমরা আফ্রিকার কথা যদি দেখি, যে আফ্রিকান, ব্রাজিলিয়ান অনেক আর্টিস্ট আছে, কিন্তু তারা কিন্তু অনেক ভাবে কাজ করছে, এবং সেটা পৃথিবীর মানুষ কিন্তু আমরা আজকে এই ইন্টারনেটের দুনিয়ার কারণে কিন্তু আমরা সেটা থেকে দেখছি। তো সেই জায়গা থেকে রেসিডেন্সি হচ্ছে এরকম একটা জায়গা যেখানে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে, যেখানে হয়তো একটা টাইম ডিউরেশন থাকবে, এবং যে জায়গাতে আমরা একে অপরকে ইন্টারেক্ট করতে পারবো, একটা কালেক্টিভ প্রসেস ডেভেলপ করতে পারবো, এবং আমাদের চিন্তা বা দেখার যে পার্সপেক্টিভটা সেটাও কিন্তু এক ধরনের ব্ল্যান্ডিং হয়ে একটা অন্য জায়গায় রিশেপ বা রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো সেই জায়গা থেকে রেসিডেন্সিটা বরাবরই খুব ইন্টারেস্টিং। ইভেন আমরা মানে এই যে প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা 3জন মেন্টর আমরা এখানে কাজ করব। তো মেন্টরদের আসলে এখানে কিন্তু কাজটা এরকম না যে স্কুলে বা ইউনিভার্সিটিতে যেভাবে আমরা মেন্টর বা টিচারকে পাই, যে একজন টিচার হয়তো বা একটা ক্লাস দিয়ে দিচ্ছে, কোর্স নাম্বার আছে বা এটার উপরে একটা মার্কিং হবে, বিষয়টা কিন্তু আসলে ঠিক এরকম না। এখানে কিন্তু জিনিসটা আরো অনেক বেশি ওপেন, এবং এখানে আমরা এরকম একটা কারেন্ট সিচুয়েশনে কিভাবে তাদেরকে আরো বুঝতে পারি, এবং তাদের যে চিন্তার যে জায়গাটা বা বোঝার জায়গাটা, সেটাকে কিভাবে আমরাও নিজেরাও মানে আন্ডারস্ট্যান্ড করে একটা জায়গায় নিয়ে যেতে পারি, এটা মূলত এই প্রজেক্টের মূলত একটা বড় ভিশন আর কি। তো সেখান থেকে মেন্টর, যে 3জন মেন্টর যদি আপনারা চিন্তা করেন, যে 3জন মেন্টর কিন্তু 3 রকমের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করেছি। আমি ব্যক্তিগতভাবে আমি টিচিং প্রফেশনে আছি, চারুকলায় পড়াচ্ছি। আমাদের কিন্তু চারুকলার মধ্যে অনেক লিমিটেশন আছে, মানে আমরা বলবো না যে আমরা অনেক কিছু করছি না, আমরা করছি, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের করার একটা গ্রাউন্ড, আমরা অলরেডি একটা সিলেবাস, আমাদের একটা ওয়ে অফ প্রসেসের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়। তো সেই জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে একটা প্রসেস, সেটা কিন্তু এই প্ল্যাটফর্মে হয়তো বা নতুন করে আমরা দিতে পারবো। ঢালি আল মামুন উনি পড়াচ্ছেন, এবং উনি নিজেও কিন্তু খুব অ্যাক্টিভ আর্টিস্ট, এবং উনি মেন্টরশিপ বা এই যে বন্ধুত্ব সুলভ যে সংস্পর্শ, এটা কিন্তু উনি প্রতিনিয়ত করে আসতেছে। আমরা যদি মাহবুব ভাইকে দেখি, মাহবুব ভাই কিন্তু নিজেই কিন্তু বৃত্তের একজন কো-ফাউন্ডার এবং ট্রাস্টি, এবং উনি খুবই এই সময়ের একজন সবার জন্য মানে একজন খুব আইডিয়াল একজন আর্টিস্ট, মানে যাকে আমরা অনেকেই যার কাজ দেখে বা যার কথা শুনে ইন্সপায়ার হই। তো এই জায়গা থেকে আমি বলবো যে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা তৈরি হতে পারে, এবং যারা আসবে তারাও কিন্তু বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসবে। আমরা নট জাস্ট লাইক পেইন্টিং বা স্কাল্পচারের মধ্যে এটাকে সীমাবদ্ধ করছি, বা মেইন স্ট্রিম আমরা যেভাবে বলি আর কি, যে এটা আর্ট, এটা আর্ট না। আসলে আমাদের কাছে মনে হয় এজ এ ফাউন্ডেশন যে এভরিথিং কুড বি আর্ট। মানে আমরা মিডিয়া বা ডাইমেনশন দিয়ে কোনো আর্টকে ব্যারিয়ারের মধ্যে ফেলতে চাই না, ছকের মধ্যে ফেলতে চাই না। তো এখানে একজন সাউন্ড আর্টিস্ট আসতে পারে, এই যে এখানে একজন পারফরমেন্স আর্টিস্ট আসতে পারে, এখানে একজন পেইন্টার আসতে পারে, এখানে একজন নিউ মিডিয়ার আর্টিস্ট আসতে পারে। তো আমরা দেখতে চাচ্ছি যে সবাই মিলে একটা সংস্পর্শ কেমন হতে পারে, এবং যে পেইন্টিং করে সে কিন্তু একটা নতুন মিডিয়ার আর্টিস্টের সাথে এক ধরনের তার এক্সচেঞ্জ হবে, এবং এটা আরো বেশি মজার হবে যে এটা কিন্তু ভার্চুয়ালি হবে। তো এটা আমাদের জন্য একটা নতুন ওয়ে বা নতুন একটা স্কোপ, যে আমরা কেউ কাউকে দেখছি না, ফিজিক্যালি আমরা স্পর্শ করছি না, কিন্তু আমরা স্পর্শ করছি এখান থেকে, স্পর্শ করছি হৃদয় থেকে। তো এই যে একটা ব্যাপার, মানে এই সময়ে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা অপরচুনিটি। মানে অনেক সময় সিচুয়েশন বা ক্রাইসিস কিন্তু একটা নতুন অপরচুনিটিকে গ্র্যাব করতে সাহায্য করে। তো আমি বলবো যে এটা ক্রিয়েটিভ মানুষদের জন্য খুব অন্যরকম একটা অপরচুনিটি, দেখি না কি হয়। তো পার্টিসিপেন্ট যে প্রশ্নটা করেছে যে এটা কিভাবে হবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমরা খুব ওপেনলি এক ধরনের একটা, আমরা চাচ্ছি যে একটা মুক্ত একটা জায়গা তৈরি হবে। আমরা বৃহত্তর ফ্যামিলি সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, মেন্টালি যেন তারা সবসময় ফুরফুরে মেজাজে থাকে,
তারা যেটাই করুক, মানে কেউ হয়তো বা একটা ছোট্ট কাজ করবে, কেউ হয়তো বা অনেক কাজ করবে, ইট ডাজন্ট ম্যাটার, বাট তারা যে এঙ্গেজ হচ্ছে এবং তাদের যে এই সাস্টেনেবিলিটি তৈরি হচ্ছে, তারা যে এই সময় কাজ করছে, এটাই হয়তো বা ইন ফিউচার তাদেরকে অন্যভাবে ভাবাবে। তো এটাই হচ্ছে আসলে আমাদের এই প্রজেক্টের একটা মূল লক্ষ্য আর কি। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই, ফ্যান্টাস্টিক আইডিয়া এই যে মেন্টরশিপের মাধ্যমে ভার্চুয়াল রেসিডেন্সি, এবং যে কথাটা আপনি বললেন যে যোগাযোগটা ফিজিক্যালি হবে না, যোগাযোগটা হবে থ্রু ব্রেন টু ব্রেন, এই যে একটা আমাদের মধ্যে যে কোলাবোরেশনটা হবে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন অনেক দর্শক, তার মাঝে জাহিদ মোস্তফা আমাদেরকে প্রাণবন্ত আলোচনা বলেছেন, খুব সুন্দর লেগেছে তার। আর আমাদের মাঝে মিরফাহ জাহির আমাদের মাঝে আছেন, উনি আমাদেরকে বলেছেন গ্রেট ইনিশিয়েটিভ টেকেন বাই বৃহত্ত, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। সো দেয়ার আর সো মেনি ওয়েল উইশার্স অফ বৃহত্ত। I hope this would be a very much a good venture. অসীম হালদার সাগর উনি বলছেন কংগ্রাচুলেশন টিম বৃহত্ত, ইটস a great initiative, carry on. থ্যাংক ইউ অসীম হালদার। আর আমাদের মাঝে আরো অনেক দর্শক আছেন, অনেক অনেক দর্শক কমেন্ট করছেন। সোয়েরা জাহির উনি কমেন্ট করছেন আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্য জুরি টু। সো নুসরাত মাহমুদ আপু, মেবি শি ইজ ইওর কাজিন, শি ওয়ান্টস টু grab your attention. So it was a fantastic initiative taken by বৃহত্ত, বিশেষ করে এরকম একটা সিচুয়েশনে আমরা এই যে হোম আর্ট প্রজেক্টটা, এটার যে আউটপুটটা, মানে একটা হলো কি আমরা অলরেডি জুরি প্যানেল সম্পর্কে জানলাম, আমরা মেন্টরদের সম্পর্কে জানলাম। আর এখন আমরা যদি একটু নুসরাত মাহমুদ আপু আপনি যদি একটু এলাবোরেট করেন যে যেই পার্টিসিপেন্টদেরকে আপনারা টার্গেট করছেন, তারা এই যে একটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে, একটা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসে, তারা যে একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যার কারণে তাদের যে আর্থিক সমস্যার কারণে তাদের যে ভিতরে যে প্যাশন অ্যাবাউট ক্যারিং দেয়ার আর্ট ওয়ার্ক, সেই যে প্যাশনটাকে বাধাগ্রস্ত হচ্ছে, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা যে ইনিশিয়েটিভ নিচ্ছেন, তো সেখান থেকে আপনারা এই যে পার্টিসিপেন্ট যারা এখানে কাজ করবে, তাদের এই জায়গাটাকে, এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের যে প্রবলেম, সেই জিনিসটাকে আপনারা কিভাবে চিন্তা করছেন, যে কাদেরকে আপনারা টার্গেট করছেন, হু আর দিস পিপল যারা এই ফান্ডটার জন্য এলিজিবল, এবং কাদেরকে আসলে আপনারা এই সহযোগিতাটা করতে চাচ্ছেন? Thank you, Kushal Bhai. I would say that it's very open. It's very open to anybody, any practicing artist within Bangladesh who has a good idea, who has a passion for what he or she does, and who has a very strong vision of who or what he or she wants to be in the near future. Because that can obstacle কিন্তু অনেক আসে। Even আমি যদি ব্যবসায়িক ক্ষেত্রে বলি, অনেক রকমই কিন্তু অবস্টিকল আসে, বাট সময় কিন্তু থেমে থাকে না। ঠিক আছে, সময় থেমে থাকে না, আমরা কিন্তু নিজেদেরকে চালাই যাই, নিজেদের ক্রিয়েটিভিটি নার্চার করতে থাকি। সো সেম জিনিস ইজ অ্যাপ্লিকেবল টু দ্য আর্টস। সো আমি বলবো যে আমরা স্পেসিফিক কাউকে টার্গেট করছি না, we're very open. আমরা চাই সবাই আমাদের এই ইনিশিয়েটিভে একটু ইন্টারেস্ট নেয় এবং পার্টিসিপেট করে। থ্যাংক ইউ নুসরাত মাহমুদ আপু। সো আমাদের দর্শকদের জন্য মনে হয় বিষয়টা ক্লিয়ার, যে ইট ইজ ওপেন ফর অল, সো দেয়ার ইজ নো লিমিট, অনলি দ্য লিমিট ইজ দ্য এজ লিমিট। সো ইট হ্যাভ টু বি বিলো 40 অ্যান্ড এনিওয়ান ইজ অ্যাপ্লিকেবল, যারা বাংলাদেশের এবং বাংলাদেশের নাগরিক তাদের জন্য অ্যাপ্লিকেবল। সো এনিওয়ান ক্যান অ্যাপ্লাই ফর ইট। আমাদের মাঝে রুবাইয়া, আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম অবশ্যই জি। যেটা হচ্ছে যে নুসরাত তো অলরেডি একটা পয়েন্ট বলেছে, আমাদের কিন্তু আসলে বৃহত্ত আমরা যখন আমরা নিজেরা আলোচনা করছিলাম যে আমরা এটাকে কিভাবে করব এই জায়গাটায়, তো আমরা কিন্তু আসলে এটাকে গ্র্যান্ড বলছি, আমরা এটাকে রিলিফ বলছি না। মানে আমরা পুরো জিনিসটাকে নিয়ে রিসার্চ করেছি, এবং সারা পৃথিবীতে এই টাইমে ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি যে সব জায়গায় কিন্তু এটাকে রিলিফ ফান্ড বলছে। আর্টিস্টরা আসলে রিলিফের জন্য কিন্তু বসে থাকে না, এবং আর্টিস্টদের ক্ষুধা কিন্তু আসলে খাবারের ক্ষেত্রে না, মানে তারা পেটের ক্ষুধাকে আসলে আর্টিস্ট কখনোই বেশি গুরুত্ব দেয় না। তাহলে সুকান্ত কখনোই লিখতে পারতো না যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
তো আর্টিস্টরা কিন্তু ক্রাইসিসটাকে অন্যভাবে দেখে। তো আমরা যদি দেখি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমেও কিন্তু একদল আর্টিস্ট কিন্তু আশ্রয় নিয়েছিল জুরিকে, সুইজারল্যান্ডের। তো সেখানে বসে কিন্তু তারা ওই ভরপেট খাচ্ছে বা খেতে পারছে, সার্ভাইভ করতে পারছে, এটা নিয়ে কিন্তু তারা হ্যাপি ছিলেন না। তারা কিন্তু ওই সময়টাকে মানে নিয়ে চিন্তা করেছে এবং একটা অদ্ভুত সংযোগ ঘটিয়েছে তাদের মধ্যে, শিল্পী সাহিত্যিক সবাই মিলে। এবং তারা ওই সময় কিন্তু নতুন নতুন ঘটনা ঘটিয়েছে শিল্পের ক্ষেত্রে। আমরা দেখি মার্শাল ডুশাম্পের কাজ, মানে নতুন নতুন মানে ফাউন্ডিং অবজেক্টকেও কিন্তু সেখানে শিল্পের জায়গা নিয়ে এসেছে। বা মোনালিসা উইথ মোস্তাস, নতুন রকম একটা মোনালিসাকে আমরা দেখছি রিপ্রেজেন্ট হচ্ছে। এই যে কনসেপচুয়ালি জিনিসটাকে ডেভেলপ করা, আর্টের ফর্মকে নতুন ভাবে দেখানো, এটা কিন্তু দাদা যে আর্টিস্টরা তারা কিন্তু দেখিয়েছে, শিল্পে দেখিয়েছে, সাহিত্যে দেখিয়েছে। তো আমাদের কাছে এটা মনে হয় যে গ্র্যান্ড, ইট মাস্ট বি, ইটস দ্য অনারেবল থিং, মানে যে গ্র্যান্ডটা পাবে সেই জন্য প্রাউড ফিল করে বলতে পারে আই 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 গট দ্য গ্র্যান্ড। সো মানে আমরা তাদেরকে সাপোর্টটা যতটুকু না ফিনান্সিয়ালি দিচ্ছি, এটা আসলে কিছুই না একজন শিল্পীর জন্য। শিল্পীকে আসলে আমরা ফিনান্সিয়ালি কখনোই মানে মন ভরাতে পারবো না। তো আমরা সবচেয়ে বেশি যে জায়গাটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যে এই যে মেন্টরশিপ প্রোগ্রামটা এবং এই যে বৃহত্তর টিম, এইটা কিভাবে আমরা তাদেরকে মানসিক জায়গাটায়, তাদের চিন্তার জায়গাটায় কিভাবে একটা খোরাক দিতে পারে এবং তারা যেন ফিল করে যে এই সময়টাও কিন্তু আমরা হ্যাপিলি অনেক কিছু করতে পারি। এবং সেটা আমি একা না, একসাথে, মানে ইন্ডিভিজুয়ালিটিটা কিন্তু এখন একটা কালেকটিভ জায়গায় ট্রান্সফর্মিং হচ্ছে। এই যে ট্রান্সফরমেশন, এটা কিন্তু এই সময়ের জন্য একটা বড় ঘটনা হতে পারে। কারণ আমরা সবাই কিন্তু আইসোলেট জায়গায় আছি, কিন্তু আমরা সবাই কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবার সাথে আছি। একটা মানুষ কিন্তু এখানে নিজের জায়গায় অবস্থান করে সে তার রিলেটিভস, তার ফ্যামিলি বা তার বন্ধুদেরকে নিয়ে চিন্তা করছে। তো শিল্পীরাও কিন্তু এইভাবে কানেক্টেড করছে থ্রু তার ডায়লগস, তার আর্ট, তার প্র্যাকটিস, তার চিন্তা, সবকিছুর ভিতর দিয়ে। তো এই প্রজেক্টের মূল ইয়েটা কিন্তু, এই গ্র্যান্টের মূল ইয়েটা কিন্তু ওই জায়গায়। হ্যাঁ। ভেরি ওয়েল সেইড বিশ্বজিৎ ভাই। দারুণ একটা বিষয় যে আসলে আপনি যথার্থই বলেছেন যে আর্টিস্টের ক্ষুধা আসলে কখনো অর্থ দিয়ে নিবারণ করা সম্ভব নয়। সো ইট ইজ অ্যাকচুয়ালি তার মানসিকভাবে তার এই সময়টাকে তার বিকাশ যেন সুন্দরভাবে হতে পারে, সেজন্য আপনাদের এই ইনিশিয়েটিভ ভেরি ফ্যান্টাস্টিক একটা চিন্তা। আমাদের মাঝে বিশাল জামান, উনি বিশ্বজিৎ গোস্বামী, গ্রেট ওয়ার্ক বাই ইউ অ্যান্ড নুসরাত মাহমুদ, প্রাউড অফ ইউ গাইস। থ্যাংক ইউ বিশাল জামান। আমাদের মাঝে আরো কিছু দর্শক কমেন্ট করেছেন যারা অলরেডি, রুবাইয়া, সোমা, দিনা, উনি বলেছেন অনেক গঠনমূলক বিশ্লেষণধর্মী আলোচনা, শুভকামনা সকলের জন্য, ধন্যবাদ। আমরা এখন কিছু বিষয় নিয়ে, উম্মে কুলসুম গোলাপি, মাই মাদার অ্যাকচুয়ালি, অভিনন্দন, খুব ভালো লাগছে আলোচনা, থ্যাংক ইউ। আমাদের এই সুন্দর একটি আলোচনার মাঝে অনেকগুলো বিষয় উঠে এসছে। ইয়ামিন ইউসুফ খান, উনি লিখেছেন আই উড লাইক টু বি এ মেম্বার অফ দ্য জুরি, ইউ আর অলসো ওয়েলকাম। আমরা কিছু বিষয় নিয়ে এখানে একটু ক্রিটিক্যাল ডিসকাশন করতে চাই যে এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা একটা আসলে দেখা যাবে যে একটা আউটপুট পাবো। এই আউটপুটটা আপনাদের তিনজনের কাছেই আমার কোশ্চেনটা ওপেন কোশ্চেন, এনিওয়ান ক্যান অ্যানসার, যে এই আউটপুটটা আসলে কি নতুন কোনো ধারার সূচনা করবে, নতুন কোনো ডিমেনশন নিয়ে আসবে? কারণ বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, এরকম পরিস্থিতি আমরা আগে কখনো দেখিনি, আমাদের জীবদ্দশায় দেখিনি। যেটা আমরা শুনি যে ইতিহাসে 1920 সালের দিকে আপনার another pandemic was there, but we were not in that situation. So আমরা আমাদের লাইফ টাইমে এরকম ধরনের কোনো সিচুয়েশন আমরা আসলে দেখি নাই। তার এই যে একটা শিফট ইন আওয়ার কনসেপশন, এটা কি আর্ট ওয়ার্কের মধ্যেও এই শিফটটা আসবে এবং এটার আউটপুট আমাদের, আপনাদের যেই হোম আর্ট প্রজেক্ট, সেটা আউটপুটে কি এটার কোনো একটা প্রভাব থাকবে? সেখান থেকে আপনারা কি এক্সপেক্ট করছেন, যদি একটু ক্রিটিক্যালি এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করেন। কে বলবে? আমরা মনে হয় মঙ্গল ভাইকে দিয়ে শুরু করতে পারি। আচ্ছা,
আউটপুট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এখানে হচ্ছে আমরা তিনজন আছি, তিনজনের মধ্যে তিনজন তিন রকম আশা করতেই পারি। বাট আমার ব্যক্তিগতভাবে হচ্ছে আমি চাই হচ্ছে আমি যেটা নিজে চিন্তা করতে পারছি না, নতুন কিছু যেটা হয়তো যেমন আমাদের হচ্ছে এই কোভিড-19 যেভাবে আসছে আমরা কোনোদিন চিন্তা করি না, সেম হচ্ছে আমাদের আউটপুটও যদি এরকম হয় যে যেটা আমাকে সারপ্রাইজ করবে, এরকম কিছু আশা করি, যে নতুন কিছু যেটা থেকে আমরা শিখতে পারবো, যে আমার চিন্তাধারা পরিবর্তন আসবে। দ্যাট ইজ আমরা যদি আমি একটু বলতে চাই, আমরা যদি দেখি যে আমাদের অলরেডি যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, ড্রপ করেছে, আমরা কিছু জিনিস আমরা ওখান থেকে পর্যালোচনা করছিলাম। তো খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে তারা কিন্তু প্রপোজাল লেটার আমাদেরকে দিয়েছে। তো আসলে এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমরা নেয়ার পরে দেখলাম যে এগুলো আসলে এই যে কারেন্ট সিচুয়েশন, এটা হয়েছে দেখি কিন্তু তারা এইভাবে চিন্তা করছে। যদি না এই সিচুয়েশনটা তৈরি না হতো, এইভাবে হয়তো চিন্তাই করতো না। তো আমরা কিন্তু অনেক আশাবাদী, এবং আমরা আশাবাদী দেখে কিন্তু আমরা এই সময়ে এইরকম একটা প্রজেক্টকে আমরা হাতে নিয়েছি। এবং সেটা কিন্তু মানে যে এমন না যে ঠিক আছে গ্র্যান্টটা দিয়ে 15 দিনের মধ্যে ওদেরকে একটা ইয়ে করে একটা মানে কোনোভাবে জিনিসটাকে শেষ করে দিয়ে আমরা বললাম আমরা করেছি। আসলে জিনিসটা কিন্তু এরকম না। বিহাইন্ড দ্য সিন আমরা কিন্তু অলরেডি কয়েক মাস ধরে কাজ করছি এই প্রসেসটাকে কিভাবে ডেভেলপ করব। এখানে আমাদের মেন্টররা কিন্তু প্রত্যেকটা জিনিসকে নিয়ে তারাও কিন্তু তাদের জায়গা থেকে চিন্তা করছে। আমাদের যারা জুরি থাকবেন তারাও তাদের জায়গা থেকে তাদের সাথে কথা হচ্ছে, এবং তারাও কিন্তু জিনিসটাকে নিয়ে অনেক আশাবাদী। মূলত এই এই সময়ে আমার মনে হয় আমাদের বিশ্বাস যে যারা আসবেন এই প্রজেক্টে, যারা কাজ করবেন, তাদের থেকে অনেক নতুন নতুন অনেক কিছুই কিন্তু আমরা পেতে পারি এবং পাবো। তো সেটা আসলে খুব আইডেন্টিফাই করে এই পর্যায়ে বলাটা মুশকিল। আসলে এটা কখনোই এভাবে বলা যায় না। শিল্পের একটা নিজস্ব ফ্লো থাকে, এটা অনেকটা নেচারের মতো। যে আজকে যদি এই যে কিছুদিন আগে আমফান আমাদেরকে অ্যাটাক করেছে, আমরা কিন্তু এর থেকে বেশি ভয় পেয়েছিলাম যতটুকু না আমাদের দেশের উপর দিয়ে গেছে। হয়তোবা কলকাতা এতটা চিন্তাই করেনি যতটুকু বেশি প্রভাব ওদেরকে ফেলেছে। তো নেচার কিন্তু তার নিজস্ব ওয়েতে কিন্তু সে চলে এবং চলতে থাকে। তো শিল্পটাও কিন্তু অনেকটা এরকম, এটা নিজস্ব একটা ফ্লো থাকে। আজকে আমি যেটা ডিসাইড করছি, আমি কাজটা যখন শুরু করব, স্টার্ট করব, এই কাজই কিন্তু আমার নতুন ডিসিশনের দিকে হয়তো আমাকে টার্নিং করাবে। তো এটা আসলে অদ্ভুত একটা ব্যাপার। এটা আমি এজ এন আর্টিস্ট আমি ফিল করি। তো আমরা আশাবাদী যে এখানে আসলে অনেক কিছু ঘটতে পারে। হ্যাঁ, এই সময়ের মধ্যে 3 মাস কাজ করবে, কিছুই ঘটবে না, এটা আসলে হবেই না। এটা চিন্তা আমরা কেন করব? তো অনেক কিছুই ঘটবে, এটাই আমরা আশা করছি। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই, আসলে একটা খুব প্রাণবন্ত আলোচনা চলছিল। আমাদের মাঝে আরো একজন কোশ্চেন করেছেন, নিতু মাহমুদ। আই এম রিয়েলি প্রাউড অফ বৃহত্ত বাই টেকিং দিস ইনিশিয়েটিভ, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আসলে কমপ্লিমেন্ট অনেক বেশি আসছে, সো কংগ্রাচুলেশন বৃহত্ত, এভরিওয়ান। So it was Zahir, Nusrat, you were the best. So again, your cousin is also complimenting you, and she also complimented the rest of the guests. So another কিবরিয়া কাজী, উনি বলছেন চমৎকার একটি মহৎ উদ্যোগ, খুব ভালো লাগলো, শুভকামনা রইল উদ্যোক্তাদের জন্য। ধন্যবাদ আপনাকেও। তো আমরা মোটামুটি অলমোস্ট 1 ঘন্টার উপরে পার করে দিয়েছি। খুব প্রাণবন্ত একটা আলোচনা চলছে। আমাদের মাঝে দর্শকরা অনেক কমেন্ট করছেন। নাজিয়া আরমান, উনি বলছেন ট্রুলি আ ভেরি ইউনিক প্রজেক্ট, সাচ এ গ্রেট কোলাবোরেশন। থ্যাংক ইউ নাজিয়া আরমান। সো আমরা আসলে মোটামুটি আমাদের আলোচনার শেষ দিকে চলে এসেছি। তো আমরা যদি আলোচনাটা শেষ করার আগে প্রত্যেককে যদি একটি কনক্লুশনে কিছু একটা আপনারা বলতে চান about this particular home art project or about the future of বৃহত্ত এবং বাংলাদেশের আর্টওয়ার্ক, এবং আমাদের বৃহত্তর কন্ট্রিবিউশন কিভাবে বাংলাদেশের আর্টওয়ার্কে কাজে লাগছে সেই বিষয়ে, এবং স্পেশালি আমি এক এক করে ফ্লোর দিতে চাই জাস্ট ফর দি কনক্লুশন
কনক্লুশনের জন্য প্রথমেই মংবংশ ভাইকে বলছি যে শেষ করার আগে আপনি যদি কিছু বলেন অ্যাবাউট দিস হোমওয়ার্ক প্রজেক্ট। আচ্ছা, থ্যাংক ইউ কুশল দাকে। যে আমি বলবো হচ্ছে যে কোনো মিডিয়াতে আমরা যে কোনো মিডিয়া আর্টিস্টরাই হচ্ছে অ্যাপ্লাই করার জন্য সবাইকে অনুরোধ করব। এবং হচ্ছে যেহেতু আমাদের হাতে আরো 3 দিন আছে, 7 তারিখ যেহেতু লাস্ট ডেট, 40 আন্ডার 14 এর সবাইকে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য অনুরোধ করছি এবং হচ্ছে আমাদের সাথে থাকার জন্য। আমরা একটা একটা করে হচ্ছে অনেক ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি। সো পাশে থাকবেন সবাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনাদের কাছেও যদি কোনো ভালো আইডিয়া থাকে আমাদের সাথে শেয়ার করবেন, আপনারাও ভালো কিছু করবেন। আমরা চেষ্টা করছি ভালো কিছু করতে, ভালোর সাথে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মংমং ভাই। নুসরাত মাহমুদ আপু, আপনি যদি আপনার কনক্লুশনে সবার উদ্দেশ্যে, স্পেশালি আপনার অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা ফেসবুকে এই প্রোগ্রামটা আমাদের সাথে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন শেষ করার আগে। থ্যাংক ইউ কুশল ভাই। আমি জাস্ট বলবো যে the future is very bright. এটা হয়তো বা এখন আমাদের কাছে মনে হচ্ছে না, বাট আসলে কিন্তু খুব ভালো সময় আসছে সামনে। আর আমরা বিশ্ব ভাই যেটা প্রথমের দিকে বললেন, আমরা কিন্তু একটা নতুন ফাউন্ডেশন। সো আমাদের মাত্র 3 বছর হলো, আমাদের কিন্তু আগামীতে অনেক কাজ বাকি আছে করার, অনেক কাজ আমাদের করার ইচ্ছাও আছে। সো আমার একটা রিকোয়েস্ট সবাইকে যে আপনারা আমাদের সাথে থাকেন, আমরাও আপনাদের সাথে আছি। ধন্যবাদ নুসরাত মাহমুদ আপু। তো মোটামুটি আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বজিৎ ভাই, ওনার সাথে আমার আসলে পার্সোনালি পরিচয় অনেক দীর্ঘদিনের, বিশেষ করে উনি যখন স্টুডেন্ট সেই তখনকার থেকে। সো বিশ্বজিৎ ভাইয়ের উপরেই আসলে একটা পুরো ডায়ালগ শো তৈরি করা যাবে, 1.5 ঘন্টা না আরো বেশি, 4-5 ঘন্টা লেন্থ। ইটস এ ভেরি ভার্সেটাইল পার্সোনালিটি এবং ওনার কন্ট্রিবিউশন ইন দি ইন্টারন্যাশনাল অ্যারেনা, যেটা আমাদেরকে আসলে রিয়েলি উই আর প্রাউড অফ মিস্টার বিশ্বজিৎ গোস্বামী, যিনি বাংলাদেশের আর্ট এবং আমাদের শিল্পকে নিয়ে গেছে একটা ইন্টারন্যাশনাল জায়গাতে। এবং উই আর রিয়েলি ভেরি হ্যাপি টু সি যে এরপরে উনি দেশের জন্য উনি এবং ওনার সাথে নুসরাত মাহমুদ আপু, আমাদের সাথে মংবংশ ভাই আছেন, এবং এর সাথেও আরো বৃহত্তর ট্রাস্টি মেম্বার হিসেবে বৃষ্টি আপু আছেন, বিপুল ভাই আছেন। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে আই এম অলসো এ পার্ট অফ দ্য ট্রাস্টি বোর্ড মেম্বার অফ বৃহত্তর টিম। সো উই আর ভেরি হ্যাপি এবং আই এম ভেরি ফরচুনেট যে বিশ্বজিৎ ভাই আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন। তো বিশ্বজিৎ ভাই, আপনি সকলের উদ্দেশ্যে কনক্লুশনে যদি কিছু বলেন। থ্যাংক ইউ কুশল। আসলে আমি নিজে হ্যাপি এবং আমি নিজে, আমার খুব ভালো লাগে যে আসলে যখন আমি আমাকে প্রশ্ন করি যে এজ এন আর্টিস্ট আসলে হাউ আই শুড কন্ট্রিবিউট ফর মাই সোসাইটি, সো এই সময় মনে হয় যে আই ক্যান ওয়ার্ক ইন বোথ ওয়ে। মানে পার্সোনালি আমি আমার কাজ করছি, আমি আমার আর্ট প্র্যাকটিস করছি, এটা দিয়ে কিন্তু আমি একভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করব। কিন্তু যখন আমি আমার টিচিং বা আমার এই যে বা এই ধরনের কালেকটিভ জায়গাগুলোর কথা চিন্তা করি, এটা মনে হয় অনেক বেশি আরো বা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট এই সময়ের জন্য। আসলে একা কাজ করা আর একসাথে অনেকজন মিলে কাজ করার মধ্যে অনেক তফাৎ। আমার কাছে মনে হয় যে যখন বাংলাদেশের পার্সপেক্টিভে, যখন বাংলাদেশ হয়নি, তখন কিন্তু জয়নুল আবেদিন একা চিন্তা করেননি দেশের জন্য, বাঙালি সংস্কৃতি, বাঙালি আইডেন্টিটির জন্য। তো উনি ওইরকম একটা সময়ে যখন বাংলাদেশ পাকিস্তান একই জায়গায় ছিল, বাংলাদেশে কোনো আর্ট প্র্যাকটিসে কোনো গ্রাউন্ড ছিল না, সেই সময় কিন্তু উনি কলকাতার চাকরি ছেড়ে, আর্ট কলেজে চাকরি ছেড়ে কিন্তু উনি বাংলাদেশে চলে এসেছেন এবং উনি আরো সাথে অনেকজনকে নিয়ে এসেছেন। কারণ উনি চিন্তা করেছিলেন যে আসলে একা অনেক কিছু করা সম্ভব হবে না, একসাথে মিলেই কাজ করতে হবে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো সেই জায়গা থেকে আসলে আমি খুব হ্যাপি যে আমি বৃহত্তে যারা আছে, মানে আমাদের যারা ট্রাস্টি হিসেবে আছে, দে অল আর ভেরি ওপেন মাইন্ডেড পিপল এন্ড দে আর ভেরি ক্রিয়েটিভ, এবং তাদের নিজস্ব ক্ষেত্রেও কিন্তু তারা অনেক
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দে আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ইয়াং। মানে ইয়াং আমি বলবো শুধু বয়সের দিক থেকে না, ইয়াং মানে আমরা কিন্তু তরুণ মানে ভেতর থেকে থাকতে পারি। বয়স আমাদেরকে তারুণ্যকে কমিয়ে দিবে এটা আমি বিশ্বাস করি না। আমি অনেক গুরুজন, আমাদের অনেক অগ্রজদেরকে দেখি যারা বয়সে ভারী হয়ে গেছে কিন্তু মনের দিক থেকে তারা কিন্তু এখনো এভারগ্রিন। সো আমরা সেই জায়গা থেকে ইন্সপায়ার হই, বৃহত্তর সেই জায়গা থেকে সাহস খুঁজে পাই এবং আমরা কখনোই চিন্তা করলে হবে না যে বাংলাদেশে কিছুই হয়নি। বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়েছে। বাংলাদেশটা হয়তো পৃথিবীর মানচিত্রে অনেক ছোট্ট একটা ভূখণ্ড, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ছোট না, ছোট করে চিন্তা করে না। তো সেটা আমরা বিলিভ করি এবং বৃহত্তর এজ এ প্ল্যাটফর্ম হিসেবে আমরা সেই জায়গা থেকেই কাজ করতে চাই। আমরা স্পেশালি কনসার্ন ফর দ্য ইয়াং জেনারেশন। আমরা সবসময় বিশ্বাস করি নতুনরাই আমাদের আগামীর ভবিষ্যৎ এবং তারাই কিন্তু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং ওদেরকে যদি আমরা প্রপারলি নার্চার করতে পারি, সেটা শুধু একাডেমিক জায়গা থেকে না, তাদের মানসিক যে স্ফুরণ, যে তারা চিন্তা করবে কিভাবে, তারা দেখবে কিভাবে, তারা কথা বলবে কিভাবে, সবগুলোই কিন্তু দরকার এই সোসাইটিতে নিজেকে এনলাইটেন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো সেই জায়গা থেকে বৃহত্তর সবসময় আমরা চিন্তা করি যে আমরা খুব কম কাজ করব, কিন্তু যেটা করব আমরা খুব চেষ্টা করব খুব প্রিসাইজলি করতে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এই বিগত 3 বছর ধরে খুব কম কাজ করেই আসছি, কিন্তু উই আর ফিলিং ভেরি হ্যাপি যে আমাদের মধ্যে যে বন্ডিংটা এটা ভেরি মানে অ্যাক্টিভ এবং ভেরি ইন্সপায়ারিং ফর ইচ অফ আস। অ্যান্ড আমাদেরকে সোসাইটির অনেকজন কিন্তু অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করে এবং আমাদেরকে সাহস যোগায়। তো সেই জায়গা থেকে আমরা লাকি বলবো যে আমাদের দেশে এখনো সেরকম কিছু গ্রাউন্ড অন্তত আছে যাদের কাছ থেকে আমরা সাহস পাই, শক্তি পাই এবং যাদেরকে নিয়ে আমরা কিন্তু সামনে অনেক কাজ করতে পারবো। তো আসলে কাজ করার ইচ্ছে থাকলে একটা প্ল্যাটফর্ম অবশ্যই ইম্পর্টেন্ট। আমি যদি একটা ট্রেন ধরতে চাই তাহলে আমার কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে যেতে হবে। বাসায় বসে থেকে কিন্তু আমি কখনো আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না। তো এজ এ প্ল্যাটফর্ম আমরা আসলে ইটস এ স্পেস যেখানে আমরা সবাই একসাথে হয়ে মানে একটা জায়গায় যাওয়ার জন্য ট্রাই করতে পারবো। সো লেটস সি এন্ড থ্যাঙ্কস টু অল যারা আমাদের এই এরকম একটা আলোচনা শুনছিলেন বা আমাদেরকে সাহস দিচ্ছেন। আমরা আশাবাদী আমরা সবাই মিলে আমাদের দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের সংস্কৃতিকে, আমাদের আইডেন্টিটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমরা বিশ্বাস করি এবং আপনারা যতক্ষণ পাশে আছেন আমরা পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ বিশ্বজিৎ ভাই। আমাদের মাঝে দর্শকরা এখনো আমাদেরকে কমপ্লিমেন্ট করে যাচ্ছেন। সাইফুর রহমান আমাদেরকে বলেছেন এই ধরনের আলোচনা বাংলাদেশের শিল্পকলাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমাদের মাঝে স্বজন রানা উনি বলেছেন সম্পূর্ণ আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল, অনেক কিছু জানতে এবং শিখতে পারলাম। ধন্যবাদ বৃহত্তর। তো হুমায়রা আশফাক উনি বলছেন থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং সাচ এন ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম আর সো মেনি কমপ্লিমেন্টস। সো আমাদের মনে হয় কমপ্লিমেন্টস অনেক আসতেই থাকছে। বিফোর র্যাপিং আপ উই উড লাইক টু থ্যাংক শোকেস এবং আক্তার গ্রুপকে যারা এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। সো এরকম একটা আলোচনার একটা ডায়ালগের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে চিন্তা ভাবনাগুলো সেগুলোকে পৌঁছে দিতে পারছি বাংলাদেশের জনসাধারণের কাছে। তো সেই জন্য এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য শোকেসকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চাবো যে এরকম ধরনের আলোচনা, এরকম ধরনের প্র্যাকটিসের মাধ্যমে বাংলাদেশের শিল্পকলা আরো সামনে এগিয়ে যাবে। তো সবাই যদি জাস্ট শেষ করার জন্য আমি সবাইকে একটা করে প্ল্যাটফর্ম দিচ্ছি যে আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করে আজকের লাইভটা এখানে শেষ করব। বিশ্বজিৎ ভাই। থ্যাংক ইউ। আসলে আমি বলবো যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই ধরনের একটা ম্যাগাজিন এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পেরেছে বা করছে। তো শোকেজের সাথে আমি শুরু থেকেই মানে অনেক ভাবে ওনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি নিজে প্রাউড ফিল করি এবং খুব প্রিভিলেজ ফিল করি তারা এরকম একটা জায়গা তৈরি করতে পেরেছে। আমরা যদি বাইরেও দেখি যে এরকম কিন্তু আর্টে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলাকে কিন্তু বিভিন্ন আর্ট ম্যাগাজিন বা বিভিন্ন নিউজ মিডিয়া গুলা কিন্তু খুব অদ্ভুত ভাবে কভারেজ করে। তো বাংলাদেশেও এটা এরকম গ্রাউন্ড তৈরি হচ্ছে, সেটা আমাদের জন্য খুব
শুভকর, খুব ভালো লাগে। আর ধন্যবাদ দিচ্ছি সবাইকে। একটু আগে আমি দেখলাম বিতু ভাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলেন, আমাদের আলোচনাটা উনিও শুনছিলেন। মইনুল আবিদিন, উনি আমাদের শিল্পাচার্য জয়নুল আবিদিনের ছেলে। হ্যাঁ, তো আমাদের খুব ভালো লাগছে যে মনে হচ্ছে আবিদিন স্যারও হয়তো বা তার একটা অন্য লেয়ার থেকে উনি এই আলোচনাটা শুনছেন। তো এটাই হচ্ছে আমাদের সাহস এবং এটা আমাদের শক্তি যে আমাদেরকে আপনারা যখন এইভাবে বলেন তখন কিন্তু আমরা আরো ইন্সপায়ার হই। তো সবাই ভালো থাকবেন, এরকম আলোচনা আরো হবে, আপনাদেরকে কাছে পাবো এবং আমরা সবাই মিলে কিন্তু একটা নতুন জায়গায় যাব, এটা আমরা আশা করতেই পারি। ধন্যবাদ সবাইকে। ও বংশ ভাই। আসলে হচ্ছে থ্যাংক ইউ জানানো দরকার যে হচ্ছে শোকেজকে এরকম ইনিশিয়েটিভের জন্য, উদ্যোগ নেওয়ার জন্য, যার আমাদের চিন্তা ভাবনা আসলে আমরা হচ্ছে যারা আর্ট লাভার্স তাদেরকে বলতে পারছি বা শোনাতে পারছি বা তাদের কমেন্টস পড়তে পারছি। সো এটা হচ্ছে আরো আশা করবো হচ্ছে আপনারা আমাদের সাথেও থাকবেন, আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আবারও ধন্যবাদ। নুসরাত মাহমুদ আপু। Okay, last but not least, thank you Showcase Magazine আমাদের সাথে collaborate করার জন্য এই প্রজেক্টে। আমরা hopeful যে আপনারা আমাদের সাথে আরো অনেক কাজে জড়িত হবেন। And on a side note, the dialogue session is wonderful, and I believe that আপনারা খুব recently শুরু করেছেন. So I hope you can continue this, and I wish you all the very best. Thank you. ধন্যবাদ সকল দর্শককে যারা এই লাইভটি আমাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে যারা এই লাইভটির পুনঃপ্রচার দেখবেন। তো এরকম ধরনের ডিসকাশন আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং সেই জন্য স্পেশালি আমি শোকেস ম্যাগাজিনকে এবং আক্তার গ্রুপকে ধন্যবাদ দিতে চাই এরকম প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এবং বৃহত্তকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য থাকছে শুভকামনা এবং আমরা আশা করব এই হোম আর্ট প্রজেক্ট সাকসেসফুল হবে এবং পরবর্তীতে এটার আউটপুট নিয়ে আমরা উই ক্যান হ্যাভ অ্যানাদার ডায়ালগ সিরিজ, যেটা আমরা অপেক্ষা করছি সেটার আউটপুট দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আজকের লাইভ আমরা এখানেই শেষ করছি।